তারপর আমি আঙুলটার দিকে তাকিয়েছি এবং তার 2 সেকেন্ড পরে রক্তটা বেরোতে শুরু করেছে। আমার যে খুব ব্যথা হয়েছিল তা নয়, কিন্তু আমার মনে আছে রক্তটা দেখে আমার খানিকটা ভয় গোছের হলো আর কি, মানে oh, it's blood, I should probably be crying or something. I used to have some psychological problems as a child as well. আর যেটা আমার এখনো ভীষণ অবাক লাগে সেটা হচ্ছে দীপের গলা, কি আছে এই গলাটার মধ্যে? ইটস এ ভেরি নর্মাল অর্ডিনারি ভয়েস, ইজ নাথিং স্পেশাল অ্যাবাউট দিস ভয়েস। আরও 50টা লোকের এরকম গলা তুমি পেয়ে যাবে রাস্তায় যদি বেরো। তবে আর একটা জিনিসও হয়, সেটা হচ্ছে when you've been doing something for as long as I have, একটা না অটো পাইলট মোডের মতো হয়ে যায়। হ্যাঁ, কিসের? জমিদার, বৃদ্ধ জমিদার, আচ্ছা তাহলে তো বলো অমলাকান্ত, কি চাইছো তুমি? দেখো, আমি রেডিও বলতে যেটা বুঝি সেটা হচ্ছে অডিও এন্টারটেনমেন্ট মাইনাস দ্য ভিজুয়াল অ্যাসপেক্ট। That of course has a future and that will continue. কিন্তু that traditional format of দুটো করে গান হচ্ছে, তারপর একজন কথা বলছে, তারপর একটা বিজ্ঞাপনের ব্রেক হচ্ছে, এটার আমার মনে হয় না খুব একটা ভবিষ্যৎ আছে। কারণ আমি কেন শুনবো? My dear Mr. Chowdhury, I'm writing to you in response to your letter about a hitherto unknown ape in the mountains of the Richter's Well. হ্যালো ম্যান, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণব খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। প্রথম যেটা বলবো সেটা হলো 70% লোক সাবস্ক্রাইব করছেন না। এটা কি হচ্ছে বুঝতে পারছি না। মানে 30% লোক, ইনফ্যাক্ট টু বি স্পেসিফিক 29.6% লোক সাবস্ক্রাইব করেছেন, 70% লোক সাবস্ক্রাইব করেননি। এইটা সত্যি আপনাদের থেকে এক্সপেক্টেড কি? যারা সাবস্ক্রাইব করেননি অথচ দেখছেন, প্লিজ সাবস্ক্রাইবটা করে নিন, আমাদের একটু সুবিধা হয়, সাবস্ক্রাইবার কাউন্টটা বাড়াতে হতো। সো আজকের এপিসোডে আমার সঙ্গে আছে দীপ, যাকে দীপাঞ্জন ঘোষ, যাকে আপনারা আরজে দীপ হিসাবেই এতদিন চিনেছেন। এই মুহূর্তে তাকে আরজে দীপ বলা যাচ্ছে না, তার কারণ তিনি রিসেন্টলি আরজে বিষয়টা থেকে, মানে আরজের পথটা থেকে তিনি নিষ্কৃতি নিয়েছেন নিজেই, কারণ তিনি একটি অন্যভাবে নতুন একটা ইনিংস শুরু করেছেন জীবনের। তাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে তো আমরা শুনেছি, দেখেছি, বাট শুনেছি বেশি বিভিন্ন সময় অডিও স্টোরির মধ্যে শুনেছি, অনেক রকম চরিত্রে শুনেছি, কোনো সময় তোপসে হিসেবে শুনেছি, কোনো সময় ন্যারেটার হিসেবে শুনেছি, কোনো সময় তারানাথ তান্ত্রিক হিসেবেও শুনেছি। সো আজকে দীপের সঙ্গে যে আড্ডাটা, সেই আড্ডাটার মধ্যে একটা খুবই খুবই ছোটো কিছু জিনিস ওর বড় হয়ে ওঠার সঙ্গে আমি কিছু আমার নিজের কানেকশান খুঁজে পেলাম, যেই কানেকশানটা খুবই একটা ভালনারেবল স্টেটে নিয়ে গেছিলো আমাদের দুজনকেই। আমরা ছোটোবেলায় হয়তো দুজনেই বুলির শিকার হয়েছি, তো সেই নিয়ে আমরা কথা বলেছি, আমরা দীপের একটা অন্য সাইড বের করার চেষ্টা করছি। সো আজকে আরজে দীপ অন সোল কানেকশন পডকাস্ট। সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। সো আজকে আমাদের সঙ্গে আছেন দীপাঞ্জন ঘোষ। এই মুহূর্তে তাকে আরজে দীপ তো বলা যাচ্ছে না, তাই তো? আরজে দীপ বলা যাচ্ছে না, সেই কারণেই আমি বললাম দীপাঞ্জন ঘোষ। দীপাঞ্জন ঘোষ এর সঙ্গে অনেকে রিকোয়েস্টও করেছেন ওনাকে আনার জন্য, আর আমার সঙ্গে কোনোদিনই আলাপ সেইভাবে হয়নি, বাট আজকের এপিসোডে যেটা করে থাকি, তা আজকের এপিসোডে আলাপ করবো দীপ তোমার সঙ্গে। প্রথম যে প্রশ্নটা আমি সবসময় করি সেটা হলো, কেমন আছো এখন? দারুণ, দুর্দান্ত, ফার্স্ট ক্লাস, খাচ্ছি দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, নো কমপ্লেন্স। হ্যাঁ, এবার যেই ট্যাগটা তোমার সঙ্গে এতদিন ছিল, আরজে দীপ, হ্যাঁ, কেমন একটা সাউথ ইন্ডিয়ান শোনায় না? শোনায় অনেক সময়। এইটা চলে যাওয়াতে কিছু কি মনে হচ্ছে যে কিছু মিস করছো? না, আমার না, মানে আমি যখনই একটা জিনিস ছাড়ি সেটা হচ্ছে ওই লেবু কচলানোর শেষ সীমান্তটা পেরিয়ে গিয়ে তারপর আমি ছাড়ি, কাজেই আই ডোন্ট মিস ইট। ওয়ান্স আই হ্যাভ লেফট সামথিং, আই এম ডান উইথ ইট। মানে সেটা তোমার কি সবসময় এই ক্ল্যারিটিটা ছিল যে জীবনের প্রতিটা মুহূর্তেই ছিল যে যা করছি ঠিক কি কারণে করছি, কেন করছি, বা কখন ছাড়বো? না, এবার এটা বলে মনে হবে আমি খুব প্ল্যান করে সব কিছু করি, আমি একেবারেই করি না। মোরাললেস থিংস হ্যাপেন টু মি অ্যান্ড আই জাস্ট রোল উইথ ইট। কিন্তু মানে আরজেইং এর ক্ষেত্রে ধরো, আমার কখনোই আমি রেডিওতে চাকরি করব এরম কোনো প্ল্যান ছিল না। এটা তো আমি ঢুকে গেছিলাম। তুমি কি গল্পটা জানো? না, আমি গল্পটা শুনেছি, তবুও আমি চাই যে তুমি আবার বলো। তো আমি জেভিয়ার্সে ছিলাম, ইংলিশ অনার্স পড়তাম। আর আমরা যখন কলেজে ছিলাম তখন 3টে কলেজে 3জন ভদ্রলোকের 3টে বিখ্যাত ক্যান্টিন ছিল। যাদবপুরের ছিল মিলনদা, প্রেসিডেন্সির ছিল প্রমোদদা, জেভিয়ার্সের ছিল অরুণদা। ঠিক আছে? তো এবার অরুণদার ক্যান্টিনে একটা অকথ্য রকমের সস্তায় খাবার পাওয়া যেত, মানে 8 টাকায় চিলি ফিশ। আচ্ছা। আর 8 টাকায় চিলি ফিশে তুমি এরম বড় বড় 4 পিস মাছ পাবে।
তার সঙ্গে বেশ ক্যাপসিকাম, পেঁয়াজ টেঁয়াজ ইত্যাদি ইত্যাদি। এবার আমরা একটা মহা বিচিত্র কম্বিনেশন খেতাম লাঞ্চে, কয়েকজন মিলে একসঙ্গে একটা টেবিলে বসে। কেউ গিয়ে 6টা লুচি নিয়ে চলে এলো, কেউ খানিকটা বাঙালি চাউমিন নিয়ে চলে এলো, কেউ চিলি ফিশ নিয়ে চলে এলো, কেউ পনির বাটার মশলা নিয়ে চলে এলো। নাও ইউ আর ইটিং এভরিথিং আর কি, মানে এটা ভয়ানক জিনিস। কিন্তু ব্যাপারটা হচ্ছে এবার মানে 30-40 টাকা খরচা করে তুমি যা গাঁতিয়ে খেতে পারবে। না, দিস ওয়াজ ইন মে, চূড়ান্ত গরম। 12টার সময় আমাদের লাঞ্চ ব্রেক, খেয়েছি 12টা না 12:30 বোধ হয়। তারপর 1টা থেকে উই হ্যাভ পাস লেকচার্স। এবার পাস লেকচারে হবি তো হয়, ইট ওয়াজ এ সোশিওলজি পাস লেকচার, যেটা আমার মানে ওরম গেদে খেয়ে তারপরে 1 ঘন্টা ধরে অঁরি দি সেন্ট সিমনের ব্যাপারে শোনার সামান্যতম ইচ্ছেও নেই। হ্যাঁ, মানে যেতে হবে বলে যাচ্ছি টাইপের। আর তার উপর যিনি পড়াচ্ছেন তিনি আরোই বোরিং। মানে আমার মনে হয় যিনি পড়াচ্ছেন তারও সোশিওলজিটা ভীষণ বোরিং লাগে। তো এবার তিনি লেকচার দিচ্ছেন, আমি ক্লাসের পেছনের একটা বেঞ্চে বসে শান্তিপূর্ণভাবে ঘুমোচ্ছি। ঠিক আছে, আমি যে বোকামিটা করেছি সেটা হচ্ছে আমি যে বেঞ্চটা সিলেক্ট করেছিলাম দ্যাট ওয়াজ রিয়েলি ক্লোজ টু দ্য ব্যাক ডোর অফ দ্য ক্লাস, আচ্ছা, উইচ ওয়াজ ওপেন। ওকে। আর ভাইস প্রিন্সিপাল ফাদার প্যাট্রিক ইটন এস.জে ওয়াজ ডুইং হিজ রাউন্ডস। উনি দেখতে পেয়েছেন আমি ঘুমোচ্ছি, সো হি কেম অ্যান্ড ট্যাপড মি অন দ্য শোল্ডার। আমি ঘুমের মাঝে কে সালা বিরক্ত করছে, ফাদার সব ডাস করেছে। মিস্টার ঘোষ প্লিজ স্টেপ আউটসাইড। গেছি। মিস্টার ঘোষ ওয়াই আর ইউ স্লিপিং ইন ক্লাস? এবার আমি তো বলতে পারি না যে এক গাদা খেয়ে ফেলেছি গরমের মধ্যে ঘুম পাচ্ছে। আমি তো বলছি নট ফিলিং ওয়েল ফাদার। মিস্টার ঘোষ ইফ ইউ আর নট ফিলিং ওয়েল ইউ শুড গো হোম, প্লিজ কালেক্ট ইউর বিলঙ্গিংস। যা শালা, ক্লাস থেকেই বার করে দিল। আচ্ছা ঠিক আছে, অ্যাটেন্ডেন্স তো দেওয়া হয়ে গেছে, আর তো কিছু করতে পারবে না। তো আমার তখন যে গার্লফ্রেন্ড ছিল শি ওয়াজ ইন দ্য সেম ক্লাস। তাই তো ঠিক আছে, লেকচারটা শেষ হওয়া অবধি অপেক্ষা করা যাক, শিল কাম আউট, উইল গো সামওয়্যার টুগেদার। তো ওই আমি জেভিয়ার্সের গ্রাউন্ড ফ্লোরে ঘোরাফেরা করছি, ক্যান্টিনে গিয়ে চা খাচ্ছি, ফ্যাপা করে বেড়াচ্ছি আর কি। তার মাঝখানে আমি হঠাৎ করে দেওয়ালে দেখি একটা মহা বিচিত্র দেখতে লাল রঙের একটা পোস্টার, একটা লোকের মুখ থেকে হ্যাঁ করে আগুন বেরোচ্ছে। এটা কী দে ভাই? তো বিএ পাশে একটা ছেলে ছিল, কেলভিন ডিসুজা। কেলভিন বললো দ্যাটস আ ড্যাম নাইস থিং, দে গিভ ইউ আ শিট অফ পেপার, ইউ হ্যাভ টু রিড ফ্রম ইট। আচ্ছা, ডু দে হ্যাভ এসি? কেলভিন বললো ইয়েস দে হ্যাভ এসি। এই তো আর কি চাই, গরমের দুপুরবেলা অন্তত 8 ঘন্টা বিনা পয়সায় এসির ঠান্ডা হাওয়ায় বসা যাবে, চলো। হাউ ব্যাড ক্যান ইট বি? সেটা যে অডিশন আমি থোড়াই জানি। ও ওকে, জানতেই না? না, I had no idea what the hell it was. I went in, they gave me a piece of paper, sent me to a room, sat down in front of a mic, read it. First shot is selected. কি লেখা ছিল সেখানে? It was some normal কিছু একটা মানে গল্প টুকরো or something you have to read. বাংলায়? বাংলা ইংরেজি দুটোই ছিল। There were a selection of English words where they wanted to check the pronunciation. আচ্ছা। এবার এটা খুব it's very easy to trip people up with this. For example, তুমি স্ট্রেসগুলো কোথায় দিচ্ছ এক একটা কথায়, কোন সিলেবলে? সো ইটস ফটোগ্রাফ বাট ইট ইজ ফটোগ্রাফার। হ্যাঁ, মানে যেহেতু সিলেবলটা বেড়ে গেল, ঠিক কোন সিলেবলের স্ট্রেস সেটা পাল্টে গেল। সো এরকম চেক করার জন্য কয়েকটা ছিল কথা। এবার আমি যে ইংলিশ অনার্সের স্টুডেন্ট, এগুলো তো জল ভাত, হুড়ুর করে দিয়েছি। যে আচ্ছা ক্যান ইউ কাম ইন ফর এ সেকেন্ড অডিশন? আমাদের বাবার এই আওয়াজ যেতে হবে, আচ্ছা ঠিক আছে এসি তো আছে চলো, করে গেছি। দ্য সেকেন্ড অডিশন ওয়াজ আ লিটল টাফার বিকজ দে ওয়ান্টেড টু চেক ইফ ইউ আর ক্রিয়েটিভ অর নট। ওকে। সো সেখানে আমার একটা ভয়ানক জিনিস করতে দিয়েছিল, এখন করতে দিলে আমি বোধহয় পারবো না ওটা। বলছে যে আচ্ছা তুমি একটা ঘোড়ার ইন্টারভিউ নিচ্ছ, আর এটা একটা অর্ডিনারি ঘোড়া নয়, দিস ইজ আ হর্স that has just been in the music video of Shakira's Whenever Wherever. মনে আছে? প্রচুর ঘোড়া ছিল ভিডিওটা। হ্যাঁ। সো এই ঘোড়াটার নাম হচ্ছে স্ট্যালোন। ও স্ট্যালোন দ্য স্ট্যালিয়ান, হা হা। ঠিক আছে, তো তুমি ইন্টারভিউটাও নিচ্ছ, তুমি ঘোড়ার ভয়েসটাও করবে। ঘোড়ার ভয়েসটাও করবে? হ্যাঁ, মানে ঘোড়ার ভয়েসে কথা বলবে? হ্যাঁ। সো আমি ঘোড়াটার একটু ইটালিয়ান অ্যাকসেন্ট করে দিয়েছিলাম আর কি। You know, like, I go for the video, it's nice, I like it. এই জাতীয় জিনিসপত্র করে দিয়েছিলাম। আর তারপরে আমাকে ফেলুদার একটা অংশ পড়তে দিয়েছিল,
যেখানে লালমোহন বাবু সিঙ্গাড়া নিয়ে আসছেন। কোন গল্প আমার মনে নেই, গল্পের একেবারে লালমোহনবাবু শুরুতে। সিঙ্গারা নিয়ে আসছেন, গল্পের শুরু অ্যাকচুয়ালি এটা। হুম। আমি গল্পটার সম্ভবত বোসপুকুরে খুন খারাপই বা এরম কিছু একটা ওরকম হবে। কিছু একটা হবে। এবার সেটা আমি পড়েছিলাম। যিনি আমার অডিশনটা নিচ্ছিলেন তখন ন্যাশনাল হেড তাপস সেন, প্রচণ্ড খেতে ভালোবাসেন। ওর না ওইটা মনে ছিল। তুমি তারপর বলছে, আচ্ছা ওই ছেলেটা কোথায়, সিঙ্গাড়া, ও তো বেশ ভালো করেছিল, ওকে ডাকো। আচ্ছা, তারপরে 2 rounds অফ ইন্টারভিউজ অ্যান্ড ডান। সিলেক্টেড হ্যাঁ অ্যান্ড স্টার্টেড রেডিও জার্নি আর যে দ্বীপ হয়ে গেল। হ্যাঁ, স্টার্ট করে দিলাম। প্রথমে পার্ট টাইম ছিলাম, কারণ এটা লঞ্চেরও আগে। আচ্ছা, So part-time I used to receive the princely salary of 6,500 rupees per month. But in 2002, that was a lot of money. আচ্ছা সেই সময় আর কে আমার কে ছিল? প্রথম যেটা হলো মাইনে পেয়ে, হুম, সেটা হচ্ছে আমার ইমিডিয়েটলি বাসে চড়াটা বন্ধ হয়ে গেল। ট্যাক্সি। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ট্যাক্সি। আর এখানে একটা মজার ব্যাপার আছে, তখন তো হলদে ট্যাক্সি হুম, প্রচণ্ড রিফিউজ করতো। হ্যাঁ হ্যাঁ, আর পার্টিকুলারলি আমার বাড়ি হচ্ছে বালিগঞ্জে। আমার বাড়ি থেকে জেভিয়ার্স ট্যাক্সিতে গেলে 22 টাকার বেশি ভাড়া কোনো মতেই উঠবে না। 22 টাকা সেই সময়। হ্যাঁ, হ্যাঁ। কোনো মতেই উঠবে না। এবার আমি যদি বলি যে আমি পার্ক স্ট্রিট যাবো, না বলে দেবে। আমি একটা কায়দা করতাম। এবার কেউ একটা প্লেন ক্লোথসে থাকলে তার এক্স্যাক্টলি বয়সটা তো বোঝা যায় না। মানে সে কলেজ স্টুডেন্ট হতেও পারে, কিন্তু 26-27 বছর বয়সেরও হতে পারে। হুম, সো আমি না, আমার বাড়ির সামনেই কয়টা ট্যাক্সি দাঁড়িয়ে থাকতো, আমি বলতাম না। আমি স্ট্রেট গিয়ে ট্যাক্সিতে ঢুকতাম, স্মার্টলি পকেট থেকে একটা চারমিনার বার করে ধরাতাম, ধরে পার্ক স্ট্রিট থানা চলুন। ও ওকে, এবার একটাও ট্যাক্সি রিফিউজ করতো না। অসাধারণ। আর ও পার্ক স্ট্রিট থানায় গিয়ে রিয়েলাইজ করতো থানার এক্স্যাক্টলি উল্টো ফুটে হচ্ছে জেভিয়ার্স, আমি টুক করে জেভিয়ার্সে ঢুকে যেতাম। এটা অসাধারণ তো। এবং আজকের দিনে সত্যি আমাদের এই জিনিসটা দরকার পড়ে না, নাহলে তোমার এই টিপটা হেভি কাজে লাগতো বেশ কিছু লোকের। আজকের দিনে উবের-ওলা হয়ে সেটা মানে চেঞ্জ হয়ে গেছে। বাট তোমার সেই সময় 6,500 was a really big money. লট অফ মানি। এবং তখন সেই মুহূর্তে জাস্ট রেডিও FM শুরু হচ্ছে, তখনও আমাদের ড্রাই রানস চলছে। রাইট, শুরু হয়নি তখন। হ্যাঁ, আর মানে মাসে 6,500 টাকা কিসের জন্য? বেসিক্যালি অফিসে ঘন্টা 2-2.5 গিয়ে আমি প্র্যাকটিস করতাম, এসির মুন্ডু হাওয়া, প্র্যাকটিস করতাম এসির হাওয়া আমি। খেতে। হ্যাঁ, এবং ইন্টারনেট ছিল, গুছিয়ে গান ডাউনলোড করতাম আর শুনতাম, এই করতাম আমি সারাদিন তখন ওখানে। ঠিক সেই আছে, সময় গান ডাউনলোড করতে হতো। হ্যাঁ হ্যাঁ, তখন স্ট্রিমিং ফিমিং এত একদমই ছিল না। ন্যাপস্টার ওয়াজ আ নিউ থিং। ন্যাপস্টার ওয়াজ আ নিউ থিং, রাইট। হ্যাঁ আরো কি কি সব ছিল, ইমিউল, ইডঙ্কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তারপর টরেন্ট এলো। পাইরেট বে থেকে ডাউনলোড হতো। মানে বিদেশে পাইরেট বে, এখানে বোধহয় এখানেও পাইরেট বেই ছিল। পাইরেট বে এখনো চলে। হ্যাঁ এখনো চলে, এখনো চলে। তো আচ্ছা, এবার তোমার এর ঠিক আগের পার্টটায় যাই। তোমার ছোটবেলাটা কিভাবে কেটেছে এবং ছোটবেলার কি কি পার্ট তোমার খুব মানে খুব মনে পড়ে বারবার? কারণ আমরা সবাই কোনো না কোনো সময় ছোটবেলা তো রিভিজিট করি। আমার না খুব অদ্ভুত হচ্ছে, আই হ্যাভ দিস ফ্ল্যাশেস অফ মেমোরি, মানে অলমোস্ট একটা সিনেমার ভিনিয়েটের মতো, যেগুলো আমায় পরে মায়ের কাছে গিয়ে কনফার্ম করতে হয় যে এরম কিছু কি হয়েছিল। কারণ আমি না চোখ বন্ধ করলেই এই দৃশ্যগুলো দেখতে পাই। যেমন ধরো, মাই আর্লিয়েস্ট মেমোরি, বাবা শাহগঞ্জে ডানলপ ফ্যাক্টরিতে চাকরি করে। যে সময়কার কথা আমি বলছি, আমি সম্ভবত তখনও হাঁটতে পারি না, কারণ আমার যে পয়েন্ট অফ ভিউ থেকে ভিজুয়ালসগুলো মনে আছে, একটা মাটিতে রাখা বঁটি আমার মাথার থেকে একটু উঁচু, মানে আমি ডেফিনেটলি হামা দিচ্ছি। বুঝতে পেরেছ? আমার মনে আছে আমি হামা দিয়ে রান্নাঘরে ঢুকলাম, মা আমার ডান দিকে এইখানে কোথাও একটা আমার দিকে পিঠ করে রান্না করছে, কাজের লোক মেঝেতে বসে বঁটিতে সবজি কাটছে, আমি হামা দিয়ে বঁটিটার সামনে গেছি। এবার বঁটিটা সম্ভবত কয়েকদিন আগেই শান দেওয়া হয়েছিল, সো ইটস শাইনি, আর ছোটো বাচ্চাদের চকচকে জিনিস খুব ভাল লাগে। এবার কাজের লোক তখনই উঠে একটা কি করতে গেছে, আর আমার এটা মনে আছে যে আমি ভাবছি যে যেহেতু বঁটির ফলাটার ওপর এরম করলে জিনিস কেটে যায়, ওখানে বোধহয় আঙুল দেওয়াটা উচিত নয়। তোমার এরকম ভাবে মনে আছে বিষয়টা? এই জিনিসটা আমার মনে আছে, অদ্ভুত কিন্তু। এবং আমার তখন মনে হলো কিন্তু বঁটির ধারটায় তো আমি আঙুল দিতেই পারি।
So you don't touch this part of the হ্যাঁ। blade, but you can touch this part. Now the thing is, তুমি যদি এইটা ধরো ভোঁটির ধারটা, তুমি যদি আঙুলটাকে এরম করো তাহলে কিন্তু তোমার আঙুলটা কাটবে। বিশেষ করে একটা হামা দেওয়া বাচ্চা, তার তো সফট স্ক্রিন, মাখনের মতো নরম চামড়া। একদম। তো আমি ওরম করেছি, করতে আমার মনে হলো চামড়াটা কি একটা খস হলো যেন। তারপর আমি আঙুলটার দিকে তাকিয়েছি এবং তার 2 সেকেন্ড পরে রক্তটা বেরোতে শুরু করেছে। আমার যে খুব ব্যথা হয়েছিল তা নয়, কিন্তু আমার মনে আছে রক্তটা দেখে আমার খানিকটা ভয় গোছের হলো আর কি, মানে ও ইটস ব্লাড, আই শুড প্রবাবলি বি ক্রাইং অর সামথিং বলে আমি তখন কাঁদতে শুরু করি। তখন মা রিয়েলাইজ করে এই বটিতে হাত দিয়েছে বলে। আচ্ছা, মানে এইটা এরকম ভিভিডলি তোমার মনে আছে? হ্যাঁ, আমার মা শুনে বললো এটা তোর মনে কি করে আছে, কারণ Right, কারণ কারণ 1 বছর বয়সে হয়নি। তোমাকে তো বলাও হয়নি এটা আলাদা করে। না 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 না, আমার এটা মনে আছে ওই বাড়িটা যেদিন আমরা ছেড়ে কলকাতায় ফেরত চলে আসছি, সেদিন আমার মনে আছে ইট ওয়াজ এ ভেরি ব্রাইট সানি ডে। আমরা ফ্ল্যাটটা থেকে বেরোচ্ছি, ইয়েলো পেন্টেড ওয়ালস, ক্রিম, অ্যান্ড দ্য উইন্টার সান ইজ স্ট্রিমিং ইন থ্রু দ্য উইন্ডোজ। আমি আমার বাবার কোলে, বাবা আমায় কোলে করে নিয়ে বেরোচ্ছে, পুরো ফ্ল্যাটটা ফাঁকা, সব মালপত্র চলে গেছে। আমি এটা করে কি এটা করলাম। মা তখন বলল যে ওর উইন্ডমিল একটা ওটা জানলায় থেকে গেছে। সো বাবা আমায় সেটার কাছে নিয়ে গেল। এটা হচ্ছে কি বলতো, একটা কাঠি, এরকম গোল একটা বাঁশের কঞ্চি দিয়ে বানানো, তার মাঝখানে এরকম স্ট্রিপস অফ পেপার, হাওয়া গেলে ওটা ঘুরে। হ্যাঁ হ্যাঁ। তো ওটা জানলায় বাঁধা ছিল। তো বাবা আমায় ওটা সামনে নিয়ে গেল, বাবার কোলে, আমি এক্স্যাক্টলি ওটার হাইটে, আমি ওটা জানলা থেকে খুলে নিলাম, খুলে নিয়ে আমরা বেরিয়ে গেলাম। এটাও আমার মনে আছে। দিজ আর ভেরি ভেরি আর্লি মেমোরিজ। তারপরে কলকাতায় যখন ছিলাম তখন আমি খুব ছোট। এটা কোথাকার কথা? এটা শাহগঞ্জ, শাহগঞ্জ ডানলপের কাছে। হ্যাঁ, কলকাতায় যখন আমি ছিলাম খুব ছোটবেলায় আমায় শীতকালে তেল মাখিয়ে দেওয়া হতো। একটা পার্টিকুলার ঘরের পার্টিকুলার জানলা দিয়ে দুপুরের একটা বিশেষ সময় রোদ আসতো, সেইখানে বসিয়ে আমায় তেল মাখানো হতো। আমার সেটাও এখনো মনে আছে। আচ্ছা, তো এগুলো সব অদ্ভুত অদ্ভুত খুব ছোটবেলার স্মৃতি মনে আছে। আমার দাদুর বাড়িতে সিঁড়ির যে গ্রিল, একটা জায়গায় দ্য গ্রিল স্পেসিং ওয়াজ আ লিটল আনইভেন। আচ্ছা। সো ওই একটা জায়গায় দুটো গড়াদের মাঝখানে ফাঁকটা একটু বেশি ছিল, সেটার মধ্যে দিয়ে আমার পুরো বডিটা ঢুকে যেত আর কি। তো আমার একটা খুব ফেভারিট খেলা ছিল ওটার মধ্যে দিয়ে এদিক ওদিক এদিক ওদিক করা। এখন গেলে ওটার মধ্যে দিয়ে বোধহয় আমার পুরো পাটাও ঢুকবে না আর কি। তো এরম ছোট ছোট জিনিস মনে আছে। স্কুলের অনেক ঘটনাই আমার মনে নেই, কারণ I was bullied in school, তাই? quite a bit. And so যেটা হয়, your mind just blocks out entire periods of your life, because ওই unpleasant memory গুলো ফিরে আসবে একদম। সো ওগুলো অনেকটা মনে নেই। সারপ্রাইজিংলি আমার মায়ের আমার প্রচুর ক্লাসমেটদের নাম মনে আছে যেগুলো আমার মনে নেই। মানে ডিফেন্স মেকানিজম তোমার ওটাকে ব্লক করে দিয়েছে অনেক। এটা দিস ইজ আই এম টকিং অ্যাবাউট মানে ক্লাস 1, 2, 3 এরকম সময় আর কি। ক্লাস 3 এর পরে আমার বাবা ডানলপে চাকরি নিয়ে আবার শাহগঞ্জে ফেরত যান। সো উই মুভড অ্যাগেন। আচ্ছা। সেখানে 1 বছর ডানলপ এস্টেটের ভেতরে একটা ডানলপ ইংলিশ মিডিয়াম স্কুল বলে একটা স্কুল ছিল, এখনও আছে। আই থিঙ্ক দে ডুইং কোয়াইট ওয়েল, রেজাল্টস ভালো। ওখানে 1 বছর ছিলাম আমি, ক্লাস 4। তারপর আবার আমি ডন বস্কো ব্যান্ডেলে চলে যাই। ওকে ওকে, ডন বস্কো ব্যান্ডেল। সেখান থেকে তারপর কলকাতা, তারপর আইসিএসসি, তারপর জেভিয়ার্সে ইংলিশ অনার্স। সো there are large parts of my childhood which are just gone, মনে নেই আমার। মানে এই যে বুলিড হয়েছিলে, এই বুলিড হওয়াটা কি, মানে এই কথাটা তো মনে আছে যে বুলিড হয়েছিল তুমি স্কুলে? হ্যাঁ, and I used to have some psychological problems as a child as well. হতো?
তো সেই সময় তো বেশ তুমি কিছু সমস্যা ছিল। নিশ্চয়ই বুঝতে পারোনি যে হাউ টু ডিল উইথ ইট, বা কারোর সঙ্গে না, শেয়ারও একটা করতে 8 পারোনি, বছরের বাচ্চা কি কারোর করে সঙ্গে বুঝবে? শেয়ারও করতে পারোনি নিশ্চয়ই। না, বিকজ দিজ আর নট থিংস ইউ ডিসকাস। এই বুলিং, আই হ্যাভ অলসো বিন বুলিড। আমিও আমার ছোটবেলায় খুব বুলি হয়েছি। ইটস নট ফান, ইজ ইট? ইট ইজ ভেরি ভেরি ব্যাড, এবং আমার মনে হয় আমার জীবনে অনেকটা সময় লেগেছে টু গেট আউট অফ দ্যাট। মানে আমার লাইফের বেশ কিছুটা সময় হয়তো আমি অনেক বেশি কিছু করতে পারতাম যেটা আমি করতে পারিনি, অ্যান্ড আই স্টিল ফিল ভেরি 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 ব্যাড অ্যাবাউট দিস। মানে আমার এখনও কোথাও একটা গিয়ে মনে হয় যে না হলে ভালো হতো। আমার সেই সমস্ত বন্ধুদের উপর খুব রাগ হয়। আমি জানি তারা কে, আমার এখনো মনে আছে। আর আরেকটা কি জানো তো, যে এটা এক্সপিরিয়েন্স করেনি তাকে বোঝানো খুব শক্ত যে আমার সঙ্গে 8 বছর 9 বছর বয়সে যেটা হয়েছে সেটা আমায় 43 বছর বয়সে কেন এফেক্ট করছে। একদম। বাট ইট পার্মানেন্টলি, অলমোস্ট পার্মানেন্টলি চেঞ্জেস ইউ অ্যাজ আ পার্সন, ওই বয়সে তোমার যে অভিজ্ঞতাগুলো। একদম। আমার মনে হয় যে আমি এই থ্রুতে একটু বলতেও চাই, দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং টু অ্যাড্রেস। আমার মনে হয় যে বাচ্চারা, যারা পেরেন্টস আছেন, যারা বাচ্চারা স্কুলে যায়, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইফ দে আর গেটিং বুলিড বাই এনি ওয়ে, ট্রাই টু বি দেয়ার। মানে আমি চেয়েছিলাম আমার মা বাবাকে বলি, আমি চেয়েছিলাম আমার দিদিদের বলি, আমি বলে উঠতে পারিনি। আমি সামহাও বলে উঠতে পারিনি। কেউ আমাকে এসে জিজ্ঞেস করেনি যে তোর মন খারাপ কেন। জিজ্ঞেস করলেও তুমি কি বলতে পারতে? আমি শিওর না, বাট জিজ্ঞেস করলে হয়তো একটা মনে হতো যে কেউ আমার ব্যাপারে কনসার্ন, বা আমি একা নই। কারণ ওই যে ওই সময়টা না, সময়টা খুব একা মনে হয় পৃথিবীর। আর একটা প্রবলেম কি জানো তো, আমার ক্ষেত্রে যেটা হতো, যেটা আমার মা এখন বলে, শি একনলেজেস দিস, আমি আর আমার বোন আমার থেকে 7 বছরের ছোট, উই আর ভেরি ডিফারেন্ট পিপল ফ্রম আওয়ার প্যারেন্টস। তার ফলে ওরা আমাদের সঙ্গে রিলেট করতে পারে না, আমরা ওদের সঙ্গে রিলেট করতে পারি না। আওয়ার ওয়ে অফ থিঙ্কিং, আওয়ার ওয়ে অফ লুকিং অ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি ডিফারেন্ট। কাজেই খুব ছোট বয়সে এটা মনে হওয়া স্বাভাবিক যে আমার মা বাবার সঙ্গে আমি কথা বলবো না, কারণ ওরা বুঝতে পারবে না। ঠিক। এইটা একটা সমস্যা। আমার ক্ষেত্রে আর একটা সমস্যা ছিল, when you live in an estate, it's like a closed off world, ঠিক আছে? তো সেখানে the children you play with, সেই এস্টেটে যারা থাকে সেই কটা বাচ্চার মধ্যেই তুমি সীমাবদ্ধ। আর আমার যে 3-4 জন আপাত দৃষ্টিতে ক্লোজ বন্ধু ছিল, they were not very nice people. কাজেই সেখানে নানান রকম সমস্যা হতো। আমার এই জিনিসগুলো এখনো মনে আছে। আই ট্রাই অ্যান্ড জাস্ট নট থিঙ্ক অ্যাবাউট ইট। আমিও তাই, আমিও চেষ্টা করি। তুমি একটু আগে বোধহয় বললে যে আজকে 43 বছর বয়সে এসেও ওই সময়কার যে ওই যে একটা কী বলবো, ওই বলে তো সবাই যে নরম মাটির তালের মতো একটা জিনিস, সেখানে যখন একটা দাগ পড়ে যায় না, সেটা শুকিয়ে যেত একটা পয়েন্টে, দাগটা থেকে যায়। বারবার মনে হয় না যে অমুক আমায় এটা বলেছিল, আমার তখন গিয়ে ওকে ঠাঁটিয়ে একটা চড় মারা উচিত ছিল, কিন্তু আমি মারিনি। আমার তখন পাল্টা এইটা বলা উচিত ছিল, কিন্তু আমি বলিনি। কেন বলিনি? হ্যাঁ, সো আই গ্রু আপ ওই দ্যাট পিরিয়ড, আর্লি টিনস কি প্রি টিনসের সময়টা ভেরি লোনলি। খুব ক্লোজ বন্ধু সেরকম নেই। আমি প্রচুর বই পড়তাম, আর মানে একদম হাতের কাছে যা পাই পড়ে ফেলি টাইপের আর কি। এটা আমার ক্ষেত্রেও সেম ছিল। আমিও প্রচুর বই পড়তাম, কারণ বই একমাত্র আমার ওয়ে ছিল যেখানে আমি একটা অন্য ওয়ার্ল্ডে চলে যেতে পারতাম। এটা এসকেপ রুট ছিল। When you are reading something that somebody has written, it feels like that person is talking to you. একদম, তাই না? একদম এটা হতো। তো ওখানে ওইভাবে আমার সত্যজিৎ রায় পড়া শুরু। আর আমি এটা বারবার বলি যে আমি বাংলা পড়তামই না যদি না সত্যজিৎ রায় লিখতেন। আমি প্রথম পড়েছিলাম হচ্ছে, আমার মনে আছে, আমরা ফ্ল্যাটে সবে শিফট করেছি ডানলপ এস্টেটে, প্যাকিং বাক্স ভর্তি বই গেছে আর কি। সেগুলো সবে জাস্ট ঢাকনাগুলো খোলা হয়েছে, সাজানো হয়নি।
was just going through it and I picked up ওই সত্যজিৎ রায়ের 12 যে সিরিজটা হতো, কোনটা আমার মনে নেই, one of them had a solid blue cover, তার উপর সাদা দিয়ে লেখা, ওইটা আমি প্রথম তুলেছিলাম and I had started reading. দারুণ লেগেছিল আর কি। ওইভাবে আমার বই পড়া জিনিসটা শুরু। মা বাবাও বুঝতে পারতো যে আচ্ছা দিস ইজ সামবডি হু এনজয়স রিডিং, সো গেট হিম মোর বুকস। বিপদটা হচ্ছে যদি যথেষ্ট হাতের কাছে পড়ার মতো বই না থাকে, না পড়ার মতো জিনিসও পড়ে ফেলবে, রাইট। তো আমি সানন্দা পড়ে ফেলতাম প্রচুর। আচ্ছা, হ্যাঁ, অর্ধেক বুঝতে পারতাম না। তবে একটা খুব যেটা ভালো লাগতো, সানন্দা একটা কলাম বেরোতো, আমার মা সব জানে, সম্ভবত অদৃশ বর্ধনের কলাম, which was about science. হ্যাঁ, আর সেটা সানন্দাতে বেরোতো বিকজ দিজ আর টিপিক্যালি কোয়েশ্চেন্স অ্যাজ আ মাদার ইয়োর চিলড্রেন উইল আস্ক ইউ। আচ্ছা, তখন তুমি কি উত্তর দেবে? সোলার এক্লিপস কেন হয়, সেটা পরিষ্কারভাবে খুব বাচ্চাদের মতো করে বোঝানো আর কি, বাচ্চারা যাতে বুঝতে পারে। ওইগুলো পড়তে খুব ইন্টারেস্টিং লাগতো। তারপরে একটা সময় তখনও সোভিয়েত ইউনিয়ন রয়েছে, ইউএসএসআর, ওদের তো প্রচুর ম্যাগাজিনস আসতো। বাচ্চাদের একটা ম্যাগাজিন বেরোতো মিশা আমার বাড়িতে আসতো, আমার জন্য সাবস্ক্রিপশন নিয়েছিল বাবা। মিশা পড়তাম। মিশা ওয়াজ ভেরি নাইস, আমার কাছে এখনও সব কটা রাখা আছে। খুব সুন্দর ছোটদের ম্যাগাজিন, অত ভালো ছোটদের ম্যাগাজিন তারপর আর আমি দেখিনি। এখন তো প্রশ্নই ওঠে না, বিকজ আই ডোন্ট থিঙ্ক কিডস রিড ম্যাগাজিনস এনিমোর, কিডস ডোন্ট রিড এনিমোর প্রবাবলি। একদম। তো এইগুলো আমি পড়তাম, কাজে বই নিয়ে আমার প্রচুর সময় কেটেছে। আমার সময় কেটেছে শুকতারা, চাঁদ মামা, অবশ্যই ফেলুদা, সত্যজিৎ রায়। আমার প্রথম গল্প পড়াও মনে আছে আমার, হক সাহেবের বাজারের নাম হক সাহেবের বাজার, যে এটা আমি প্রথম জানতে পারলাম যে কলকাতায় নিউ মার্কেট বলে একটা জায়গা আছে, কারণ তার আগে তো আমি কলকাতায় খুব কম এসেছি। তার থাকতে কোথায়? আমি শিলিগুড়িতেই বড় হয়েছি। শিলিগুড়ি, আচ্ছা। তো যতকাণ্ড কাঠমান্ডুতে প্রথম পড়া আমার গল্প, যতকাণ্ড কাঠমান্ডুতে, মানে ফেলুদার গল্প। তাছাড়া আমার চাঁদের পাহাড় আমাকে প্রচণ্ড ফ্যাসিনেট করেছিল। আমি কতবার যে চাঁদের পাহাড় পড়েছি তার কোনো মানে আইডিয়া নেই। আর প্রত্যেকবার মনে হতো যে আমি আছি ওই ট্রিপটায় শঙ্করের সাথে, আর ওইটা আমার এসকেপ রুট ছিল। আমি যখনই আমার কোথাও অসুবিধে হতো, যখনই আমার কোথাও নিজের মধ্যে একটা কি বলবো কষ্ট হচ্ছে, বুঝতে পারছি না বাচ্চা হিসেবে, তখন তো কিছুই বুঝতে পারি না আমরা যে আমাদের কি হচ্ছে, বাট ওই বই পড়লে যে আনন্দটা পেতাম আমি, ওই আনন্দের জন্য আমি প্রচুর বই পড়তাম। এবং আমি ওই তুমি যে বললে ছোটবেলায় শঙ্করের বই পড়ে ফেলেছিলাম, বাবা মার বই ছিল, শঙ্করের বই পড়া মানে বড়দের বই ওটা, তো সেই সব পড়ে ফেলতে। হ্যাঁ, ইট ইজ নেসেসারি দ্যাট দ্য কন্টেন্ট ইজ ভেরি অ্যাডাল্ট, তবে মানে যে চরিত্র যে ঘটনাগুলো হচ্ছে সেই উপলব্ধিটা একটা বড় বয়সে না এলে বোধহয় হবে না। কারেক্ট। ওই কারণেই তো কিশোর সাহিত্য এক্সিস্ট করে। হ্যাঁ। আমার স্কুলে যেটা সুবিধা ছিল, ডন বস্কো ব্যান্ডেল হ্যাড আ ব্রিলিয়েন্ট লাইব্রেরি, সেখান থেকে প্রচুর বই নিয়ে আমি পড়তাম। আমার পার্টিকুলারলি ভালো লাগতো এডগার রাইস বারোজের টার্জান দি এপ ম্যান। ও গোটা সিরিজটা ছিল, মানে আমার মনে আছে লাইব্রেরির একটা তাক জুড়ে টার্জান দি এপ ম্যান পুরোটা আমি পড়ে ফেলেছি। বাহ। তারপরে হ্যাঁ, ক্লাস 7-এ থাকতে আমি বুদারিং হাইটস পড়ে ফেলেছিলাম, যেটা আমার টিচাররা চমকে গেছিলো যে তুমি কিছু বুঝতে পারছো না, বুঝতে তো কোনো অসুবিধা হচ্ছে না। আর এইটা করে আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে ইংরেজি ভাষাটা মোটামুটি রপ্ত হয়ে গেছিলো, কারণ তুমি যত পড়বে, ধরো তুমি পড়তে না তোমার নিজের ভোকাবুলারিটা বাড়তে থাকে। তো ধরো ক্লাস 5-এ আমি প্রথম অ্যাপ্রিহেন্ড কথাটা এনকাউন্টার করলাম একটা টেক্সটে। টিচারকে জিজ্ঞেস করলাম অ্যাপ্রিহেন্ড মানে কি? টিচার বললেন সেন্টেন্সটা বলো, কি কনটেক্সটে আছে। আমি বললাম টার্জান হ্যাড লার্ন টু অ্যাপ্রিহেন্ড দি অ্যারাইভাল অফ দিস পিপল। তখন উনি অ্যাপ্রিহেন্ডের মানেটা বোঝালেন। তো এইভাবে কথাগুলো মাথার মধ্যে ঢুকে যায়। এবার সেটা বাংলার ক্ষেত্রেও হয়েছে। বাংলার ক্ষেত্রে ইনফ্যাক্ট কয়েক বছর আগেই ডিনার টেবিলে বসে খেতে কথা হচ্ছে, আমি কার একটা ব্যাপারে যার খুব আর্থিক অবস্থা খারাপ,
হ্যাঁ আসলে ওর এত হতদরিদ্র অবস্থা। আমার মা গোল গোল চোখ করে আমার দিকে তাকে বললো, বাবা হতদরিদ্র, এসব বাংলা থেকে শিখছো তুমি? আমি খানিকক্ষণ ভেবে বললাম, ও হ্যাঁ এটা শরদিন্দুতে ছিল। রাইট রাইট, একদমই এগুলো হয়, কিন্তু এগুলো 100% হয় এবং এগুলোই আমাদেরকে শেখায়। হ্যাঁ, না পড়লে, আমি যেমন যখন লিখতে যাই, আমি যখন সিনেমার স্ক্রিপ্ট লিখতে যাই বা গল্প লিখতে যাই, একটা জিনিস সমস্ত রাইটাররা বলে যে ইফ ইউ ওয়ান্ট টু রাইট এ ফিল্ম, ওয়াচ ফিল্মস অর রিড ফিল্মস, অর ইফ ইউ ওয়ান্ট টু রাইট এ বুক, রিড বুকস। সিম্পল, ব্যাপারটা তো তাই। তোমাকে যদি কথা বলতে হয় তাহলে তোমার তো কথা শুনতে হবে, মানে টু বি এ স্পিকার, টু বি এ লিসনার, পিপল স্পিক। হ্যাঁ, এটা তো খুব স্বাভাবিক। হ্যাঁ, আর এগুলো আমরা যেগুলো করছি মানে এমন তো নয় যে উই আর ইনভেন্টিং দ্য হুইল, এই কাজগুলো আগে হয়েছে। এটাই নিয়ম, সেটাই নিয়ম। তুমি প্রথম কবে বুঝতে পারলে যে তুমি ভালো কথা বলতে পারো? আমি এটা কোনো দিনই বুঝতে পারিনি, মানে আমি এখনও অবাক হয়ে যাই যে লোকে বলে যে আমি ভালো কথা বলি। মানে আমার কাছে তো এটা মানে খারাপভাবে কথা কি করে বলে, লোকে তো কথাই বলে। নিজের মনের ভাবকে প্রপার একটা সেন্টেন্সে প্রেজেন্ট করতে অনেকেই পারে না। এইটা হচ্ছে, হ্যাঁ, এই রিয়েলাইজেশনটা আমার আস্তে আস্তে অনেক পরে হয়েছে। আর যেটা আমার এখনও ভীষণ অবাক লাগে সেটা হচ্ছে, উফ, দীপের গলা কি আছে এই গলাটার মধ্যে। ইটস এ ভেরি নর্মাল অর্ডিনারি ভয়েস, ইজ নাথিং স্পেশাল অ্যাবাউট দিস ভয়েস। আরও 50টা লোকের এরকম গলা তুমি পেয়ে যাবে রাস্তায় যদি বেরো। এটা নয় কিন্তু, আমার কিন্তু সিরিয়াসলি তাই মনে হয়। আর বিশেষ করে আমার এখন বিরক্ত লাগে যখন লোকে বলে দীপের ব্যারিটোন। আই ডু নট হ্যাভ আ ব্যারিটোন, আই হ্যাভ অ্যাট মোস্ট হোয়াট ক্যান বি কল্ড এ টেনার। ব্যারিটোন তো কোনো মতেই নয়। ব্যারিটোন হচ্ছে, আমি এক্সাম্পলগুলো দিয়ে দিচ্ছি, অমিতাভ বচ্চন হ্যাজ আ ব্যারিটোন, জেমস আর্ল জোন্স হ্যাজ আ ব্যারিটোন। আমার গলাটাকে কোনো মতেই ব্যারিটোন বলা যায় না, আমি যদি খুব খাদেও নামাই গলাটা তাহলেও নয়। হ্যাঁ, ভালো কথা বলতে পারাটা, আমি দুটো এক্সাম্পল দেব। এক হচ্ছে যখন আমি মির্চিতে ছিলাম এবং আমাদের গ্রুপ মিটিংস হতো, অ্যান্ড সামবডি হ্যাড টু প্রেজেন্ট অ্যান আইডিয়া যে আমরা একটা শোতে এই করব, সেটা বেশ খানিকটা বলতে হয়। ইনএভিটেবলি যেটা হতো সেটা হচ্ছে, হুএভার ইজ প্রেজেন্টিং দি আইডিয়া, ইফ আই এম ফ্যামিলিয়ার উইথ দি আইডিয়া বা আমি সেটা প্ল্যানিং স্টেজে ছিলাম, সে 2-3 মিনিট কথা বলে তারপর ছড়াতে শুরু করতো। তারপর আচ্ছা ঠিক আছে আমি বলছি বলে আই উড টেক ওভার অ্যান্ড আই উড এক্সপ্লেন। এবার এটা আমি কিছুতেই বুঝতে পারতাম না যে কী রে বাবা, এটার পর এটা বলবি, তারপর এটা বলবি, তারপর এটা বলবি, মাঝখানে এত গোলমাল হচ্ছে কেন। আর আমার মনে আছে, এই আমার বন্ধু প্রসেনজিৎ এখন ব্যাঙ্গালোরে থাকে। প্রসেনজিতের ফ্ল্যাটে আমি ব্যাঙ্গালোর গেছি। আমি সব অদ্ভুত অদ্ভুত প্ল্যান নিয়ে ঘুরতে যাই আর কি। হ্যাঁ, মানে আমি ব্যাঙ্গালোরে গেছিলাম প্রচুর লেখাপড়া করে, যে ব্যাঙ্গালোরে একাধিক ফোর্ট আছে, দুর্গ। ওয়ান ইজ দ্য ব্যাঙ্গালোর ফোর্ট, যেখানে ইংরেজরা যুদ্ধ করেছে। তাছাড়াও এয়ারপোর্টের কাছে একটা কেল্লা আছে যেখানে টিপু সুলতানের জন্ম হয়েছিল। তাছাড়া আরও 3টে র্যান্ডম জায়গায় দুর্গ আছে। ওয়ান অফ দেম ইজ প্রবাবলি মিডিইভাল, সেটার দেওয়ালগুলো মাটির। আমি পুরো পড়ে টোড়ে ম্যাপ ফ্যাপ বানিয়ে গুগল ম্যাপসে করে, আচ্ছা একটা 36 কিলোমিটারের লুপ, ইউ ক্যান কাভার অল অফ দেম। সেই 36 কিলোমিটার লুপটা আমার বন্ধু প্রসেনজিৎ চালিয়েছিল, সে মোটামুটি মারা গেছিলো আর কি। কারণ ব্যাঙ্গালোরের ট্রাফিকে 36 কিলোমিটার টেক্স অল ডে। আর সে তো শুধু চালাচ্ছে না, এখানে গিয়ে দাঁড়া, হ্যাঁ এখানে দাঁড়া, আচ্ছা এইখান থেকে ও আলোটা ওদিক থেকে পড়ছে না, আচ্ছা তাহলে এই দিক থেকে দাঁড়ালে ছবিটা ভালো, এই প্রসেনজিৎ গাড়িটা চলে আসছে ফ্রেমের মধ্যে, একটু ব্যাক কর না, এইসব সারাদিন ধরে হয়েছে। ওই সন্ধ্যেবেলা বোথ টায়ার্ড, বাড়ি ফিরেছি, জাস্ট হ্যাড এ শাওয়ার, হ্যাভিং আ ড্রিঙ্ক, হিজ ওয়াইফ ইজ দেয়ার, কথাবার্তা হচ্ছে। আর এইটা, দিস ইজ এ সারপ্রাইজিং থিং দ্যাট ইজ ট্রু অ্যাবাউট মি। আমার যদি তুমি ডেটিং হিস্ট্রিটা দেখো, দ্য উইমেন আই হ্যাভ ডেটেড, দে আর অল স্পেকট্যাকুলারলি গুড লুকিং। আর আমার কিছুতেই মাথায় ঢুকতো না যে আমার মতো একটা একতাল আলু ভাতের মতো দেখতে একজনকে তার গার্লফ্রেন্ডগুলো এরম এত ভালো দেখতে কি করে হয়, আর কনসিস্টেন্টলি। তো ওর স্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল, অনন্যা। আমি এটা করি কি করে, আমায় তো দেখতেও ভালো নয় খুব একটা। অনন্যা তখন বলছিল, না কিন্তু তুমি খুব ভালো কথা বলো। মানে ইজ দ্যাট আ টার্ন অন, ইজ দ্যাট অ্যান অ্যাট্রাকটিভ থিং? অনন্যা বললো, তুমি বাইরে গিয়ে 5টা লোকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছো? গুছিয়ে কজন কথা বলতে পারে দেখেছো? ট্রু। তখন
দিস স্ট্রাক মি যে ও আচ্ছা এটা একটা ক্ষমতা, মানে আমার কাছে তো এটা নিঃশ্বাস নেওয়ার মতোই ছিল আর কি। মানে কেউ যদি তোমায় বলে তুমি না খুব ভালো নিঃশ্বাস নাও, মানে তাই তো ভালো খারাপ আবার কি, না নিলে মরে যাবো তো, রাইট। সো এই রিয়েলাইজেশনটাই আমার কখনো হয়নি যে আমি খুব ভালো কথা বলতে পারি। আমি যেটা করতে পারতাম সেটা হচ্ছে টিভিতে যেগুলো দেখতাম সেগুলো নকল করতে পারতাম। সেটা আগে থেকেই করতে পারতাম, ছোট থেকেই করতে হ্যাঁ পারতাম। হ্যাঁ হ্যাঁ, ওটা বরাবরই আই ইউজ টু ডু ইট জাস্ট ফর ফান। আচ্ছা, ধরো আমি একটা অদ্ভুত অ্যানিমেটেড সিরিজ বলছি যেটা আমার ভীষণ ভালো লাগতো, আমি এখনো মাঝে মাঝে দেখি, পুরোটা ইউটিউবে আছে, ফ্যান্টম 2040। আচ্ছা, এটা হচ্ছে একদম অনন্যদেব ফ্যান্টম, কিন্তু এটা সায়েন্স ফিকশন ভার্সন, মানে 2040 সালে ফ্যান্টম। আচ্ছা, ঠিক আছে, এভরিথিং ইজ হাইফাই, সো ফ্যান্টম হ্যাজ আ ফ্লাইং কার যেটা ইনভিজিবল হয়ে যেতে পারে, হি হ্যাজ আ মোটরসাইকেল উইচ ফ্লাইজ, তারপরে ওর যে বেল্টটা আছে সেটা দুদিকে দুটো বন্দুক লাগানো আছে উইচ আর নিউরাল অ্যাক্টিভেটেড, মানে ও হাতটা এরম তুললে বন্দুকটা বেল্ট থেকে খুলে ওর হাতে চলে আসে, অল অফ দ্যাট। অ্যান্ড দ্যাট হ্যাড দিস মিডিয়া পার্সোনালিটি ক্যারেক্টার যে লাইভ রিপোর্ট করতো, হ্যাঁ, আর হিজ রিপোর্টস উড অলওয়েজ ওয়েক আপ মেট্রোপিয়া, দ্য ফ্যান্টম ইজ ব্যাক বলে এরকম করে শুরু করতে লাগে। ওটা আমি খুব সুন্দর নকল করতে পারতাম, ওটা আমি আমার অডিশন নকল করে দেখিয়েছিলাম। আচ্ছা, যে এটা আমি করতে পারি। আচ্ছা, আচ্ছা, এগুলো তোমার খুব ন্যাচারালি ছিল আর কি, তোমাকে চেষ্টা মানে আই করতে কুড হতো অলওয়েজ না। সর্ট অফ ডু ইট। হ্যাঁ, চেষ্টা করতে হতো না, না এমনি চেষ্টা করতে হতো না, আমি Right. অনেক কিছুই অ্যাকচুয়ালি ছোট থেকেই পারতাম। যেমন স্কুলে যখন ক্লাস 9-এ আমরা প্রথম 9 না 10, 9ই হবে, প্রথম শেক্সপিয়ার পড়া শুরু করি, আই ওয়াজ ওয়ান অফ দি অনলি কিডস ইন দ্য ক্লাস যে অ্যাকচুয়ালি শেক্সপিয়ারের টেক্সটটা পড়ে বুঝতে পারতো উইদাউট দ্য ফুটনোটস। আচ্ছা, মানে তাতে কেউ কেউ অবাক হয়ে যেত, না না বুঝতে পারার কি আছে, ইংরেজি তো, একটু পুরনো ইংরেজি কিন্তু ইংরেজি। সো এগুলো আমি কিন্তু পারতাম, মানে। আর ওই যে অডিশনে আমায় যখন ফেলুদার অংশটা পড়তে দেওয়া হলো, আই থিঙ্ক হোয়াট ইমপ্রেস দেম ওয়াজ দ্য ফ্যাক্ট দ্যাট আই কুড রিড সামথিং উইথ দ্য প্রপার এক্সপ্রেশনস এবং প্রপার ক্যারেক্টার্স। হ্যাঁ, মানে একটা লাইনে কোথায় পজ করবে তুমি, বা কোথায় এমফাসিস দেবে কোন কথাটা। মানে লালমোহনবাবু সিঙাড়া নিয়ে এসেছেন, তাতে একটু ওই আমি যে সিঙাড়া খেতে ভালোবাসি, সিঙাড়াটা একটা খুব উপাদেয় একটা জিনিস, ওই ব্যাপারটা একটা স্লাইট লাইনের মধ্যে কোথাও একটা ঢুকিয়ে দেবো, এগুলো আমি খুব ন্যাচারালি পারতাম। তোমার যখন অডিও স্টোরি রাইট, যখন খুবই কি বলবো, অডিও স্টোরিতে তো একটা রেভলিউশন হলো বাংলায়, এবং ইউ আর ওয়ান অফ, মানে ইউ আর পার্ট অফ ইট একটা পয়েন্টে। তো হ্যাঁ, রেভলিউশনই হলো বলা যায়, কারণ তার আগে তো অডিও স্টোরি বলে কিছু এক্সিস্ট করতো না এই পৃথিবীতে, বা করলেও মানে বেতার নাটক হতো, বেতার নাটক তো অবশ্যই হতো, শ্রুতি নাটক ছিল, সবই ছিল, কিন্তু এত পপুলার জায়গায় ছিল না, এতটা পপুলার ছিল না, সেটা তো হলো, সেই রেভলিউশনটা হলো। তুমি যখন একটা চরিত্রকে, যখন অডিও স্টোরিতে একটা চরিত্র, মানে চরিত্র দেখা যাচ্ছে না, শুধু কথা বলবে সে, অথচ আমার চোখের সামনে একটা সুন্দর দৃশ্য তৈরি হবে, এবং সেটাতে তুমি বেশ কিছু জায়গায় বেশ কিছু মানে অনেক গল্পে তুমি ন্যারেটারের পার্ট প্লে করেছো, চরিত্র প্লে করেছো, সব প্লে করেছো। আমি বোধহয় একটা গল্প ছিল যেখানে আমি ন্যারেট করেছি আর 7টা চরিত্র করেছি, যেটা মানে যে প্রডিউস করেছিল সে বমকে গেছিল আর কি, যে তুমি কটা গলা করেছো গো। এবার এই যে কটা গলা করেছো, তুমি তো একটাই লোক, দীপ, আমরা যখন শুনছি তখনও আমরা জানি ওরা দীপই, কিন্তু আমরা বিশ্বাস করছি ওরা দীপ নয়, ওটা অন্য কেউ। আরে আমার মা একটাও চিনতে পারে না, কি অদ্ভুত। এই যে এই বিষয়টা যখন শুরু হলো তোমার সঙ্গে, প্রথম যখন এই অডিও স্টোরির বিষয়টা এলো, তার আগে তো তুমি আরজেইং করছিলে, ইউ আর কমিউনিকেটিং উইথ পিপল, তুমি নিজের মতো করে কথা বলছো। আরজেইং বিষয়টাতে, আরজের বিষয়টাতে আমার মনে হয় যে তুমি সত্যি সত্যি যদি মনে করো, আমার পার্সোনালিটা মনে হয়, মানে কারেক্ট মি ইফ আই এম রং, সত্যি সত্যি যে মনে করো যে সত্যি তোমাকে অনেক লোক শুনছে, এবং সত্যি তুমি অনেক লোকের সঙ্গে কমিউনিকেট করছো, বা একটা পার্টিকুলার লোকের সঙ্গে কমিউনিকেট করছো, ইন কেস অফ রেডিও, আমার মনে হয় সেটা খুব ইজিলি কমিউনিকেট হয়ে যায়। আমার ক্ষেত্রে আমি কি বুঝতে পেরেছি ইউটিউব করতে গিয়ে, সেটা হলো আমি প্রথমে বুঝতেই পারতাম না ক্যামেরার দিকে তাকিয়ে আমি কী করে কথা বলবো, আমি খুব অসুবিধা হতো। আমি অনেক দিন প্র্যাকটিস করেছি, আজকে দাঁড়িয়ে এখানে বলতে পারি হ্যাঁ তাহলে আপনারা দেখছেন সোল কানেকশন পডকাস্ট, ভালো লাগছে কিনা এটা বলতে পারি, কারণ আমি জানি যে একটা লোক না উল্টো দিকে
আইদার মোবাইল স্ক্রিনে বা কোথাও একটা দেখছে, আই ক্যান ফিল দ্যাট পারসন, তো আমার পক্ষে কমিউনিকেট করা সোজা হয়। তো আমার মনে হয় রেডিওর ক্ষেত্রেও এরকমই না ব্যাপারটা? রেডিওর ক্ষেত্রেও তাই। আমার ক্ষেত্রে ভীষণ সুবিধা ছিল, কারণ আমার প্রচণ্ড স্টেজ ফ্রাইট আছে, হুম এখনো আছে। মানে কেউ যদি আমায় বলে যে স্টেজে উঠে কিছু একটা করতে হবে, না আমি যাবো না। হ্যাঁ, মানে আমার দিকে প্রচুর লোক তাকিয়ে আছে এটা ভাবলেই আমার ভয় করে। কাজেই সেক্ষেত্রে রেডিও আমার জন্য ভীষণ সুবিধা ছিল, কারণ তুমি একটা ঘরের মধ্যে চুপ করে বসে কথা বলছো, কেউ কোথাও নেই, একদম কেউ একদম তোমায় দেখতে পাচ্ছে না, একদম মানে তুমি কান চুলকোতে চুলকোতে কথা বলছো কিনা দ্যাট ডাজন্ট ম্যাটার। একদম একদম সো এটা ছিল। আর তারপর যেটা হয় সেটা হচ্ছে, আমি একজন ফটোগ্রাফারের ইন্টারভিউ পড়ছিলাম, যাতে আমি ছবি তুলতে ভালোবাসি, ছবি তুলি। তাতে একটা জিনিস ছিল, উনি বলেছিলেন যে a lot of photographers are uncomfortable being photographed, মানে তাদের যদি কেউ ছবি তোলে, কারণ অনেকেরই এই অস্বস্তিটা আছে যে আমায় ছবিতে দেখতে কীরকম লাগবে। তাতে উনি একটা জিনিস বলেছিলেন যে জাস্ট মেক ইউর পিস উইথ দ্য ফ্যাক্ট দ্যাট ইউ হ্যাভ নো কন্ট্রোল ওভার হাউ ইউ লুক। তোমায় যেমন দেখতে লাগবে তেমনই দেখতে লাগবে, কিছু করার নেই। এবং তুমি যদি অন্য লোকের ছবি তোলো, তারা তোমার ছবি তুলবে। ঠিক। এইটা দিস মেড আ বিগ ডিফারেন্স টু মি, বিকজ আই থট আচ্ছা ঠিক হ্যাঁ, মতলব জানে দো আমায় দেখতে কেমন লাগছে, দ্যাট ইজ নট মাই লুক আউট। যে দেখছে তার যদি ভালো লাগে, গ্রেট ফর হিম, তার যদি ভালো না লাগে, দ্যাটস হিজ প্রবলেম, নট মাই প্রবলেম। এইটা হয়ে আমি খানিকটা ফ্রি হতে পেরেছি। তবে এটা আমার কাছে একটা এই স্টেজ ফ্রাইট জিনিসটা আমার কাছে একটা বিশাল বড় হ্যাং আপ ছিল। কিন্তু তোমার আরজিং এর কেরিয়ারের ক্ষেত্রে এটা একটা সুবিধাই হয়েছে, বরঞ্চ যে আমাকে দেখা যাচ্ছে না, বাট আমি আমার গলার থ্রুতে কমিউনিকেট করছি। আমি কামিং ব্যাক টু অডিও স্টোরি বিষয়টা তো আলাদা, সেখানে তো একটা মারাত্মক জিনিস ইনক্লুড হয়ে যায়, উইচ ইজ অ্যাক্টিং। আমি জানি আর যে হিসেবেও তোমাকে অ্যাক্ট করতে হচ্ছে, কারণ তুমি তো যেভাবে কথা বলো, অডিও স্টোরি তো অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ অনেক বেশি চ্যালেঞ্জিং। আর আরজিং এ তুমিই আছো, বাট ওখানে তুমি একটা অন্য চরিত্র। হাউ ডিড ইউ ম্যানেজ দিস? মানে কিভাবে তুমি অ্যাপ্রোচ করেছিলে বিষয়টাকে যখন প্রথম তোমার কাছে এই বিষয়টা আসে? হাউ ডু আই ক্রিয়েট ক্যারেক্টার্স? খানিকটা আমার যা লেখাপড়া আছে তাতে একটু সুবিধা হয়, কিছুটা যত মানুষ আমি দেখি, বিকজ দৈনন্দিন জীবনে তো অনেক মানুষ আমরা রাস্তাঘাটে চারদিকে দেখতে পাই করি। আর আমার একটা ভীষণ খেজুরে আলাপ করার স্বভাব আছে অচেনা মানুষের সঙ্গে। আর থ্যাঙ্কফুলি ইন বেঙ্গল পিপল আর ভেরি ওপেন টু দ্যাট, মানে তুমি একটা সম্পূর্ণ অচেনা মানুষের সঙ্গে আড্ডা জুড়ে দিতে পারো। কারেক্ট, একদম। সেটা আমি করি। এইগুলো আমার রসদ, এগুলো আমার কাজে লাগে। ধরো আমি একটা তোমায় এক্সাম্পল দিচ্ছি, চাঁদের পাহাড়ের শেষে ইফ ইউ রিমেম্বার একটা চিঠি আছে ইংরেজিতে, যেটা ইংরেজ একজন শঙ্করের চিঠির উত্তরে দিচ্ছেন। শঙ্কর ওকে বুনিপের কথা লিখে পাঠিয়েছিল, ওইটা করতে হবে। ইউ নিড এ ব্রিটিশ অ্যাকসেন্ট। কে করবে? দীপ। গেলাম ফেঁসে। আচ্ছা ঠিক আছে। এবার আমি তখন ভাবতে শুরু করলাম, আচ্ছা এই চরিত্রটা কীরম হতে পারে। আমার তখন মনে পড়লো, আমি ড্যালরিম্পলের লেখায় পড়েছিলাম যে সেই সময় ইংরেজদের একটা এসেনশিয়াল ফিচার ছিল ওভার ইটিং। ভীষণ বেশি খেত। বেশ, মানে একটি কাপল, স্বামী স্ত্রী, তারা দিনে একটা গোটা হাঁস, একটা গোটা মুরগি খেয়ে নিচ্ছে কলকাতায় বসে। হ্যাঁ, এরকম সব জিনিসপত্র। আচ্ছা ঠিক আছে, এই একটা হায়ার অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে, নিশ্চয়ই তার মানে প্রচুর খায়, বিকজ দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য ওয়েজ ইন উইচ দ্য কলোনিয়াল ব্রিটিশ উড ইমপ্রেস দেয়ার সাবজেক্টস। দেখো আমরা কত খেতে পারি, এই ব্যাপারটা। ঠিক আছে, নিশ্চয়ই বেশি খায়, তার মানে প্রচণ্ড মোটা হবে, সম্ভবত একটু বয়স্কও হবে। আচ্ছা, তখনকার যদি আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে জিনিসপত্রের তালিকা, কি আসছে কি যাচ্ছে, বা ইনভেন্টরি লিস্ট, এগুলো দেখি, সারপ্রাইজিংলি তার মধ্যে একটা জিনিস যেটা অনেক সময় ইংরেজদের সঙ্গে থাকতো, সেটা হচ্ছে হুকো, মানে তারা তামাক খেত। আচ্ছা, এবং এই ধরনের মানুষ উইল নট বি ইউজ টু ফিজিক্যাল লেবার, কারণ তার তো হাঁটার প্রয়োজন নেই, তার পালকি আছে, ঘোড়ার গাড়ি আছে, এই আছে, ওই আছে, 1000টা কাজের লোক আছে যারা করে দেবে সব কিছু।
তার মানে তার আরোই খারাপ অবস্থা। ওকে, সো ভেরি ফ্যাট, নট ইউজ টু ফিজিক্যাল লেবার, প্রবাবলি আ হেভি স্মোকার। তাহলে তার গলাটা কীরম হতে পারে? প্রবাবলি আ লিটল উইজিং। এইসব করে আমার মাথা থেকে যে গলাটা বেরোলো, দ্যাট ওয়াজ, My dear Mr. Chowdhury, I'm writing to you in response to your letter about a hitherto unknown ape in the mountains of the Richter's Welt. তো এইরকমই ভেবে ভেবে মানে মানুষটা কিরম হতে পারে। কারেক্ট, তুমি মানুষটাকে আগে বোঝার চেষ্টা করো এবং তারপরে সেই লোকটা কিভাবে কথা বলতে পারে, এলিমেন্টস অফ দ্য ক্যারেক্টার, তার এসেনশিয়াল বিল্ডিং ব্লকস গুলো কি, লোকটা। আর এটা আর একজন খুব সিনিয়র অভিনেতা আমায় শিখিয়েছিলেন যখন ইয়ের জন্য শ্যুট করছি আমি, ধনঞ্জয়ের জন্য। আমি জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা আরও ভালো অভিনয় করতে গেলে কী করা যায়। তো উনি তো বললেন, দেখো এখানে আমি কী চরিত্র অভিনয় করছি, আমি পুলিশ, এখন রিটায়ার্ড, আগে পুলিশ ছিলাম, আমি এখানে সাক্ষী দিতে এসেছি। এটা যদি স্টেজ হতো তাহলে আমি এই চরিত্রটা নিয়ে আরও ভাবতাম। ভাবতাম মানে এই যে পুলিশের রিটায়ার্ড পুলিশ এসছেন, তিনি কি বিবাহিত, স্ত্রী বেঁচে আছেন, বাড়িতে বাচ্চা আছে? আমি যে আজ কোর্টে এসেছি আমি কি খেয়ে এসেছি না খেয়ে এসেছি? আমার কি সকালবেলা বউয়ের সঙ্গে অশান্তি হয়েছে তারপর আমি এসেছি? আমার কি রোজ সকালবেলা বাজার করতে হয়? এই সবকটা জিনিস আমি ভাবতাম। এটা স্টেজ হলে ভাবতো বললেন। কারণ এই প্রত্যেকটা জিনিস কোথাও না কোথাও তোমার অভিনয়ের মধ্যে, চরিত্রের মধ্যে ফুটে বেরোবে। দ্যাট উইল হেল্প ইউ বিল্ড দ্যাট ক্যারেক্টার ইন ইয়োর মাইন্ড। মানে চরিত্রটা হচ্ছে ধরো একটা ঘরের মতো, সেই ঘরের মধ্যে তুমি ঢুকবে যখন তুমি অভিনয় করছো, কিন্তু ঢুকতে গেলে আগে তো তোমায় ঘরটা তৈরি করতে হবে। আচ্ছা, এইটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং প্রসেস। তো আমিও তারপরে, তবে আর একটা জিনিসও হয়, সেটা হচ্ছে when you've been doing something for as long as I have, একটা না অটো পাইলট মোডের মতো হয়ে যায়। একদমই ঠিক বলেছো। হ্যাঁ, কিসের? ও জমিদার, বৃদ্ধ জমিদার, আচ্ছা তাহলে তো বলো অমলাকান্ত কি চাইছো তুমি? ধরো একটা চ্যাংড়া ছেলে, তোমাকে যদি বলে একটা চ্যাংড়া ছেলে যে নর্থ কলকাতা থাকে, তোমাকে বললে এখনই তুমি একটা কানেক্ট তো করতে হবে। ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে, এই ব্যাপারটা তো এটাই যে একটা পয়েন্টে তো বোধহয় অটো পাইলট হয়েই যায়, কারণ তোমার মাথায় অলরেডি অনেকটা ডেটাবেস তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আর আমার অনেক অদ্ভুত অদ্ভুত জায়গায় হ্যাং আউট করার ইয়ে ছিল তো স্কুল লাইফে। ধরো আমি একটা, আচ্ছা এসব যারা দেখছেন বা শুনছেন প্লিজ অনুকরণ করবেন না, হ্যাঁ, দিজ আর নট গুড এক্সাম্পলস টু ফলো। স্কুল আর কলেজের মাঝামাঝি সময়টা বলছি, আমার তখন একটা বন্ধু ছিল যে ফতেপুরে থাকতো, আর তার সব বন্ধুরা থাকতো মেটিয়াবুরুজে। আর আমরা কি করতাম, আমরা উইকেন্ডসে গার্ডেন রিচে গিয়ে ডকের কাছে বসে বসে আমরা বিয়ার খেতাম। হ্যাঁ, নট এ গুড এক্সাম্পল টু ফলো বলে অ্যাট অল, প্লিজ ডোন্ট। আর সে সব মার্কা মারা সব ছেলে আসতো আর কি। একজনের ডান হাতে দুটো আঙুল নেই, কেন? সে পেটো বাঁধছিল, হাতে ফেটে গেছে। আর একজনের এখান থেকে এখানে অব্দি একটা কাটা দাগ, কি হয়েছে, মারামারি করেছে, কেউ একটা খুর মেরে দিয়েছে, এই টাইপের জিনিসপত্র। এবার মিঠাপুরুজের নিজস্ব একটা ডায়ালেক্ট আছে, কা বলিসে ভাই তে, হ্যাঁ তে। এবার এটা যখন আমি জুলফিকারে দেখেছিলাম আমার ভীষণ বিরক্ত লেগেছিল, বিকজ নোবডি ওয়াজ গেটিং দ্যাট ডায়ালেক্ট রাইট। আর আমি আর আমার মেটিয়াপুরুজে এখনও যারা পরিচিত আছে, আমরা অনেকেই ওই ছবিটা জাস্ট হাসাহাসি করতেই দেখতে গেছিলাম আর কি, বিকজ পার্টিকুলারলি বুম্বাদা ওয়াজ নট গেটিং ইট রাইট অ্যাট অল। অ্যান্ড ইট ইজ, আই ডোন্ট ব্লেম হিম, ইটস নট ইজি। আমি করতে পারি বিকজ আই হ্যাভ গ্রোন আপ ইন ইট। রাইট, একদম তাই। আর অতটা সময় জুড়ে তুমি অতটা সময় অ্যাবজর্ব করতে, আর ওই বয়সে, এই বয়সে হয়তো এতটা অ্যাবজর্ব করতে পারবো না। ঠিক ঠিক, একদমই তাই। ইন মাই ফর্মেটিভ ইয়ার্স ওখানে যে সময়টা কেটেছে, তো তোমার পক্ষে ডেটাবেসটা তোমার মাথায় এতটাই তৈরি হয়ে গেছে যে তুমি ওই ডেটাবেস থেকে যখন তখন যাকে খুশি পিক করে নিতে পারো। এই তো এইটা, আচ্ছা এই টাক বেরিয়ে আসলো, এটা আস্তে আস্তে। এটা এখন একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা আমি দেখি, ধর খুব কম বয়সী যারা আমার বলে যে ভয়েস ওভারে কাজ করতে চাই, সে তো তার পাড়ার বাইরেই কিছু চেনে না। রাইট। একটা জিনিস জিজ্ঞেস করে দীপ, তুমি যেহেতু ভয়েসের সঙ্গে এতটা কানেক্টেড এবং
স্টোরি টেলিং, এই যে আজকের দিনে পডকাস্ট বলে এখন একটা জিনিস খুব পপুলার হচ্ছে, এই যেটা আমি করি সেটাও একটা পডকাস্ট। বাংলায় এখন পডকাস্ট বাংলায় এখন বিদেশে কিন্তু বহু বছর ধরে চলছে। বিদেশে বহু বছর আমি ধরে পডকাস্ট শুনছি বহু বছর ধরে। জো রোগান আমিও বহুদিন ধরে শুনছি। জো রোগান যখন শোনা শুরু করেছি তখন বোধহয় সত্যি পডকাস্ট সম্পর্কে বেশি লোক কথা বলে না। না আমি তারও আগে বলছি, তারও আগের কথা বলছো তুমি, আর্লি 2000s থেকে আমি শুনছি সেটা। হ্যাঁ, সেটা তো অনেক দিন আগে, তুমি তো একদম আর্লি স্টেজ অফ পডকাস্টিং বলছো, সেটা তো একদম শুরু। আজকের দিনে বাংলায় এসে খুব পপুলার হচ্ছে বিষয়টা, লোকজন খুবই মনে হচ্ছে যে পডকাস্ট করাটা খুব সোজা। তুমিও একটা পডকাস্ট, না তুমি পডকাস্ট করাটা সোজা নয়, লোকজনের ধারণা হচ্ছে যে ভয়েস ওভারে কাজ করাটাই খুব সোজা। ভয়েস ওভারে কাজ করা মানে আমি আর কিছু করতে পারি না, আমি ভয়েস ওভার আর্টিস্ট তো হয়েই যাব। হ্যাঁ, এইটা মানে এতটা কেন মনে হচ্ছে তোমার হয়েছে, এটা প্রথম প্রশ্ন। একটা প্রশ্ন ট্যাগ করে দিই অ্যাট দ্য সেম টাইম, যেটা তুমি পরের কথাটা বললে ভয়েস ওভারটা সোজা, এটা কেন, মানে এই আজকের দিনে কেন এত মানুষের বেশি মনে হয় এটা? কয়েকটা জিনিস। এক হচ্ছে ওই যে আমি যেটা বললাম, যেটা আমার মনে হয় কথাই তো বলতে হবে, এমন আর কি শক্ত। এক। দ্বিতীয় হচ্ছে লোকে চোখের সামনে দে আর সিইং এক্সাম্পলস অফ সাকসেস। বঙ্গাইয়ের কন্টেন্ট দেখলে চট করে হয়তো মনে হবে না যে এর পেছনে প্রচুর খাটাখাটনি করতে হয়, ভাবনা আছে, সেগুলো মনে হয় না। নিশ্চয়ই আছে, অবশ্যই আছে, না হলে সে এত সাকসেসফুল হতো না। একদমই। কিন্তু লোকে ওইটাই দেখে, তো কি ঢপের কথাবার্তা বলছে, করলে লাখ লাখ টাকা কামি ফেলছে, ভাই আমিও করে ফেলবো। ঠিক, এত সোজা না। বঙ্গাই যেটা করে সেটা আমি করতে পারবো না। আমায় ওই কন্টেন্ট বললে আমার দিয়ে বেরোবেই না, বিকজ হিজ কন্টেন্ট ইজ অ্যাকচুয়ালি হু হি ইজ। কারেক্ট। ওর যে পার্সোনালিটিটা, সেটার জন্যই ও ওই জিনিসটা করতে পারে। হ্যাঁ, মানে আজ যদি আমি একটা জিপ নিয়ে বেরিয়ে ভাবি আমি হাইওয়েতে ফর্মুলা 1 কারের মতো স্পিড তুলবো, সেটা তো হবে না। বাট দেন অ্যাট দ্য সেম টাইম আমি যদি একটা ফর্মুলা 1 কার নিয়ে ভাবি আমি অফরোডিং করবো, সেটাও হবে না। যার যেটা স্ট্রেংথ, ও মানুষটাই ওরকম, তাই জন্য ওই কন্টেন্টটা করতে পারছে। এবার সেটা যদি কারোর মনে হয় যে আমি খুব সহজে করে ফেলবো, আই এম সরি, ইউ আর ইন ফর এ রুড শক। তুমি যখন ইন্টারভিউ করেছো, তুমিও তো প্রচুর ইন্টারভিউ করেছো, প্রচুর লোকের সঙ্গে কথা বলেছো, দ্যাটস অলসো পার্ট, মানে দ্যাটস অলসো পডকাস্ট। বিকজ রেডিও ইন্টারভিউতে একটা মজা থাকে, সেটা হলো একটা আড্ডার মেজাজ থাকে। রাইট, রেডিও ইন্টারভিউতে এটা খুবই থাকে, টিভিতে অতটা থাকে না। কিন্তু যেহেতু তোমাদের টাইম কনস্ট্রেন্টস নেই, টাইম কনস্ট্রেন্ট দেখা যাচ্ছে না, অ্যাট দ্য সেম টাইম তোমরা দুজনেই শুধু ভয়েস আছে, তো আড্ডা তো হতেই হবে, না হলে লোকে দেখবে কি? ইট ক্রিয়েটস আ সর্ট অফ ওয়ান অন ওয়ান কানেকশন। কারেক্ট। এই যে এখন প্রচুর লোকজন মানে ইন্টারভিউ করছে বা ইন্টারভিউ হচ্ছে, তো তুমি এটাকে কীভাবে দেখো? মানে এত লোকজন যে ভাবছে ইন্টারভিউ করা যায় বা ইন্টারভিউ করা ইজ ভেরি ইজি, এটাও তো হচ্ছে। হ্যাঁ, প্রচুর লোকে করছে, এবার সেটা তো হবেই। দেখো, যখন রবীন্দ্রসঙ্গীতের কপিরাইট চলে গেল, সবাই রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম বার করছে। তার মধ্যে একটা বড় সংখ্যা খুব খারাপ, কিছু সংখ্যক খুব ভালো, কিছু সংখ্যক ভীষণ ভালো। এমন সব এক্সপেরিমেন্টেশন হয়েছে রবীন্দ্রসঙ্গীত নিয়ে যেগুলো কপিরাইট থাকলে হয়তো পারমিটেড হতো একদম। সো দিস ইজ হাউ ইট ইজ। এটাই চলবে। মানে একটা সময় ছিল যখন ক্যামেরা জিনিসটা প্রচুর এক্সপেন্সিভ ছিল, ফিল্মটা কিনতে হতো, প্রত্যেকটা ছবির পেছনে একটা খরচ হতো, ডেভেলপ করার একটা কস্ট আছে, এ আছে ও আছে। সো ইউ উড হ্যাভ ভেরি ফিউ পিপল হু হ্যাড ক্যামেরাজ, আর যাদের কাছে ক্যামেরা থাকতো তারা মোটামুটি ভালোই ছবি তুলতো, রাইট, কারণ তারা সিরিয়াস। রাইট, রাইট। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সবার হাতে ক্যামেরা, সবার হাতে ফোন তো আছেই, এবার সবাই ছবি তুলছে। সবার কি ছবি ভালো হচ্ছে না? তবে একটা সার্টেন পার্সেন্টেজ তো ভালো ছবি তুলছে। দ্যাটস হাউ ইট ইজ উইথ কন্টেন্ট, উইথ এভরিথিং। এখন যেটা থ্যাঙ্কস টু ডিজিটাল টেকনোলজি হয়েছে সেটা হচ্ছে দের ইজ এ গ্রেট মানে ডেমোক্রেটাইজেশন। আগে যেটা হতো, ধরো তুমি এই যে পডকাস্টটা করছো, তুমি তো বাড়িতে বসে করছো। ইফ ইউ হ্যাড টু ডু দিস ইন দ্য 1980s, তোমার বিটা টেপ সেট আপ লাগতো, তোমার একটা স্টুডিও লাগতো, তুমি বাড়িতে বসে এইভাবে করতে পারতে না। খরচটা এর থেকে 5-6 গুণ বেশি হতো, উইচ উড মেক দিস এন্টায়ার এক্সারসাইজ ফাইন্যান্সিয়ালি আনভায়াবল। ঠিক, একদমই ঠিক, তাই তো? কিন্তু এখন এটা করা যায়। সো the kind of technology we have now, it has made a lot of this stuff easier, but easier does not equal better. একটা পয়েন্ট ছিল দীপ, যেখানে আরজেরা, যখন তুমি আরজেইং শুরু করো তখন আরজেদের মুখ দেখা যেত না, আরজেদেরকেও চিনতো না। I was very comfortable with that. একদম
ছিল একটা পয়েন্ট। আমার তোমার সঙ্গে প্রথম দেখাটা হয়তো তোমার মনে নেই, বাট আমার মনে আছে আমি একটা সিনেমাই লিখেছিলাম অন দ্যাট, আমি আর সমী মিত্র মিলে লিখছিলাম। সিনেমাটা মনে আছে, হ্যাঁ এবার আমার মনে পড়ছে। সিনেমাটা ওয়াজ অ্যাবাউট একজন আরজে, সেই সময় লেখা, যে যার লুক নিয়ে হি ইজ নট ভেরি কমফোর্টেবল, মানে যাকে কেউ চিনুক সে চায় না, এরকম একটা লিখেছিলাম। আমার মনে আছে আমি যখন সমী মিত্র আমার স্ক্রিপ্টটা দেখেছিল, তাতে আমার মনে হয়েছিল এটা খানিকটা আননেসেসারি নিউডিটি আছে, কেন আছে। রাইট রাইট রাইট, সেটা ছিল, সেটা পরে আমরা কেটেও দিয়েছিলাম এনিওয়েজ। ওই যে পয়েন্টটা ছিল যেখানে সোশ্যাল মিডিয়া এতটা পপুলার ছিল না, সোশ্যাল মিডিয়ায় এত কিছু হচ্ছিল না, রেডিওর যে ইম্পর্টেন্স বা রেডিওর যে ওই যে একটা ডিসগাইজ, মানে আমি আর যে সামওয়ান আর যে এক্স, আমাকে কাউকে চিনতে হবে না, আমার গলাটা চিনলেই হবে, গলাটা চিনেই আমাকে সবাই চেনে, মেরি আওয়াজ হি পেহচান হ্যাঁ। একদম। এবং ধরো এরকম একটা সময় তো হয়েছে নিশ্চয়ই যে অনেকে তোমার দারুণ গলার ভক্ত, তুমি পাশে দাঁড়িয়েছো, দে ডোন্ট নো হু ইউ আর। খুব মজা হতো এটা, হতো তো। সেটা এখনো যে হয় না তা কিন্তু নয়। আমি একটা ঘটনা বলছি। ম্যাডক স্কোয়ারে আমার বাড়ির কাছে, এটা আগের বছর বোধহয়, একটা মেলা চলছে, নর্মাল মেলা। সেখানে নেক্সট চ্যাপ্টার বলে একটি কোম্পানি টি শার্টস বিক্রি করছে। কাপল অফ ইয়াং কিডস হু হ্যাভ স্টার্টেড ইট অ্যান্ড দে ডুইং এ গুড জব। ধরো প্রফেসর শঙ্কুর টি শার্ট ইত্যাদি ইত্যাদি রয়েছে। এবার আমায় দেখলে যেটা চট করে মনে হয় না, সেটা হচ্ছে আমি একটা পিকিউলিয়ারলি লার্জ সাইজের টি শার্ট পরি, এবং সেটা ভুঁড়ির জন্য নয়, সেটা অ্যাকচুয়ালি বিকজ আমার ছাতি চড়া। সো আই নিড আ সাইজ 46 উইচ ইজ আ ডাবল এক্সেল, ঠিক আছে? নাহলে এই জায়গাটায় প্রবলেম হয়ে যায়। এবার ডাবল এক্সেল তাদের কাছে খুব বেশি নেই, কিছু পার্টিকুলার ডিজাইনস ডাবল এক্সেল আছে। দেখলাম তার মধ্যে তারানাথ তান্ত্রিক আছে, আর তখন আমি তারানাথ তান্ত্রিক করছি সানডে সাসপেন্স। আমার বোনেরও স্টল ছিল, তো আমার বোন আমার সঙ্গে এসছে। আমি বললাম যে আচ্ছা ওই টি শার্টটা আমার সাইজের হবে? যে মেয়েটি স্টলে ছিল সে আমায় বলল, ও আপনি তারানাথ তান্ত্রিক শোনেন, সানডে সাসপেন্সে হয়? হ্যাঁ ওই আর কি, মাঝে মাঝে শুনি। আর আমার পেছনে দাঁড়িয়ে আমার বোন মুখ টিপে হাসছে। তা আমি তারপরে পুরো ঘটনাটা আমার ফেসবুকে পোস্ট করি। আর তার কাছে ডজন খানেক ফোন গেছে, কাকে টি শার্ট বিক্রি করেছিস তুই? এটা হয় কিন্তু এখনো মাঝে মাঝে। কিন্তু আগে যেটা হতো সেটা হলো একেবারেই there is no chance that you will get recognized. হ্যাঁ, এটা রেডিওকে থ্রু দিস ইয়ার, তুমি তো রেডিওর একটা মানে এভলিউশনের সাক্ষী, যে রেডিও আস্তে 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 বদলালো। রেডিও শুধুমাত্র অডিও কন্টেন্ট থাকলো না, রেডিও আস্তে আস্তে অডিও ভিডিও কন্টেন্ট হয়ে গেল। এইটা কিভাবে দেখেছো তুমি, মানে অ্যান্ড হাউ ডু ইউ থিঙ্ক রেডিও ইজ টুডে? এবার এখানে আমার প্রশ্ন হচ্ছে, তুমি রেডিও বলতে কি বুঝছো? আমি এফএম স্টেশনের কথাই, এফএম রেডিওর কথাই বলছি। ট্রেডিশনাল টেরেস্ট্রিয়াল ব্রডকাস্ট রেডিও, একদম। I don't think that has a future. You don't think that has a future? I don't think that has a future. Just like traditional television does not have a future. কারণ একবার যদি অন ডিমান্ড সার্ভিস এসে যায়, যেটাকে আমরা ওটিটি বলি, স্ট্রিমিং বলি, যাই বলি, ওয়ান্স দ্যাট হ্যাপেন্স, হ্যাঁ, এই যেগুলো উইচ ইজ ডিপেন্ডেন্ট অন অ্যাপয়েন্টমেন্ট লিসনিং ওর অ্যাপয়েন্টমেন্ট ওয়াচিং, মানে একটা পার্টিকুলার সময়েই এই অনুষ্ঠানটা হবে, আপনাকে সেই সময়েই দেখতে হবে, দিস উইল সাফার। And they are already suffering, I guess. They are already suffering. মানে ধরো আমার এটা বলা উচিত হবে কিনা আমি জানি না, কারণ আমি আই এম নো লঙ্গার উইথ দি অর্গানাইজেশন, তবে সানডে সাসপেন্স হ্যাজ এ ফার গ্রেটার লিসনারশিপ অন ইউটিউব দ্যান ইট ডাজ অন রেডিও। এবং সেটা স্বাভাবিক না? সেটা স্বাভাবিকই। মানে ধরো একটা ফেলুদার গল্প তুমি রেডিওতে একবার শুনলে দুপুরবেলা খুব জোর, তারপর আরেকবার শুনতে পাবে রাত্রিবেলা, আর তারপর কখনো যদি মনে হয় মির্চি তারা রিপিট করবে। কিন্তু ইউটিউবে তুমি তো সেটা যতবার ইচ্ছে ততবার শুনতে পারো। ঠিক। এবং আমি নিজে একজন সানডে সাসপেন্সের লিসনার, অডিও স্টোরির লিসনার। আমি প্রচণ্ড সানডে সাসপেন্স শুনি। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি শুধু শুনি না, আমি প্রতিদিন সানডে সাসপেন্স শুনি, এবং প্রতিদিন আমি ঘুমানোর সময় সানডে সাসপেন্স শুনি। মানে তুমি বলছো শোটা এত বোরিং যে তোমার ঘুম পেয়ে যায়? না, আমার ওই গল্প শুনে, গল্প বলে কেউ আমাকে ঘুম পাড়াচ্ছে, এই বিষয়টা ফিল করার জন্য আমি ওইটা করি।
এবং যে কারণে প্রথমবার যখন শুনি আমি ঘুমোতে পারি না অবভিয়াসলি, কারণ ওই গল্পটা এত ইন্টারেস্ট করে আমাকে যে ঘুমিয়ে পড়লে মিস হয়ে যাবে মনে হয়। আমি কি করি, আমি রিপিটে শুনি পরের বার। আমি তো জানি কি হচ্ছে, বাট ওই গল্প বলিয়ে কেউ আমাকে কেউ ঘুম পাড়াচ্ছে, এই ফিলটা আমার হয় এবং আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় অনেকেই সানডে সাসপেন্সের সঙ্গে এটা করে। আমি নিজেই শুনি। কারেক্ট। আমি যখন আমিও ইউটিউবেই শুনি বারবার, কারণ আমি প্রথম শুনেছিলাম কিন্তু রেডিওতেই। রাইট। আমি রেডিওতে শুনেছিলাম, মানে শুধু শুনেছিলাম না, আমি প্রত্যেক দিন ওয়েট করে থাকতাম কখন রেডিওতে আসবে, যখন ইউটিউবে ছিল না। একদম প্রথম দিকে তো ছিল না এতটা, মানে না তখন ইউটিউব খায় না মাথায় দেয়, আমরা তাই জানতাম, ছিলই না। তো আমি কিন্তু শুনতাম আলাদা করে। যদি আমি কোথাও যেতাম, আই মেড শিওর যে গাড়িতে রেডিও আছে, যাতে আমি ওটা শুনতে পাই। এটা আমি করতাম কিন্তু। তারপর তো রেডিও, এখন ইউ জাস্ট হ্যাভ টু মেক শিওর যে গাড়িতে ব্লুটুথ আছে। রাইট। তো এই পুরো একটা এভলিউশন তো হয়েছে, এবং সেই এভলিউশনের ক্ষেত্রে রেডিও এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে বলে মনে হয়? ভবিষ্যৎটা কি তাহলে রেডিওর? দেখো, আমি রেডিও বলতে যেটা বুঝি সেটা হচ্ছে অডিও এন্টারটেনমেন্ট মাইনাস দ্য ভিজুয়াল অ্যাসপেক্ট। দ্যাট অফকোর্স হ্যাজ আ ফিউচার অ্যান্ড দ্যাট উইল কন্টিনিউ, whether it be as a podcast or internet radio or whatever else. বা ইউটিউব কন্টেন্ট বা স্পটিফাই কন্টেন্ট, হোয়াট এভার দ্য কন্টেন্ট ইজ। ইউটিউবেও প্রচুর, মানে সানডে সাসপেন্সের যেটা ইউটিউবে আপলোড হয় বা গপ্পমিরের থেকে যেটা ইউটিউবে আপলোড হয়, দ্যাট ইজ অডিও কন্টেন্ট। তার সঙ্গে তো বেসিক্যালি একটা স্টিল ইমেজ, ঠিক বড়জোর একটা মোশন পোস্টার। রাইট। তো এটার তো ভবিষ্যৎ আছেই, এটা চলবে। কিন্তু দ্যাট ট্রেডিশনাল ফরম্যাট অফ দুটো করে গান হচ্ছে, তারপর একজন কথা বলছে, তারপর একটা বিজ্ঞাপনের ব্রেক হচ্ছে, এটার আমার মনে হয় না খুব একটা ভবিষ্যৎ আছে। কারণ আমি কেন শুনবো? ঠিক। আমি কি গান শুনতে চাই? স্পটিফাই। একদম। আমি কি কথা শুনতে চাই? দেন আই উইল লিসেন টু স্পেসিফিক্যালি টক রেডিও। এই খিচুড়িটা আমি কেন শুনবো? আর বিশেষ করে যখন যে খিচুড়িটা রয়েছে সেটা ইটসেলফ খুব একটা উপাদেয় নয়। মানে আমিন সায়ানির যদি প্রোগ্রাম হয়, অফকোর্স আই উইল লিসেন। মানে আমার এখনো মনে আছে, আমি 20 মিনিটের জন্য শুনেছিলাম বোধহয়, তবে রিমার্কেবল। মান্না দে আমিন সায়ানির শোতে। এবার না, দিস ইজ আ পার্সন, আমিন সাহেব, হু ইজ সো সিনিয়র। এত কিছু উনি নিজের চোখের সামনে দেখেছেন। উনি যে প্রশ্নগুলো করছেন, ওই প্রশ্নগুলোই আর কারোর মাথায় আসবে না, সেটা তো শুনতে ইচ্ছে করে। ঠিক। হ্যাঁ, সেখানে মান্না দে কিশোর কুমারের ব্যাপারে কথা বলছেন, যে কিশোরদার এরকম পাগলাটে দিকটা সবাই দেখেছে, বা কিশোরদার এই জিনিসগুলো সবাই দেখেছে। पर मैंने उस किशोर कुमार को भी देखा है जिन्होंने रोंगटे खड़े कर देने वाले ऐसे गाने गाए हैं। बोले কি গান শুরু হলো? कोई हमदम ना रहा। মান্না দে গাইছে না, এবার হ্যাঁ, আচ্ছা, মানে এর গলায়। এবার দিস ইজ সামথিং ইউ উড ওয়ান্ট টু লিসেন। একদমই তাই। কিন্তু এইরকম কন্টেন্ট তুমি সারাদিন ধরে সবকটা শো এরকম হবে না, একদমই হবে না। আর তুমি সারাদিন ধরে এই ক্যালিবারের মানুষ পাবে যারা শোগুলো হোস্ট করবে? না। আমি আজকাল যখন ক্যাবেও ট্রাভেল করি, আগে যেমন ট্যাক্সিতে ট্রাভেল করলে বা ক্যাবে ট্রাভেল করলে, কোনো গাড়িতে ট্রাভেল করলে সবসময় এফএমই চলতো। আজকে কিন্তু সেটা ব্লুটুথ হয়ে গেছে। ব্লুটুথ হয়ে গেছে, আর লট অফ পিপল হ্যাভ দোজ মাইক্রো এসডি কার্ডস ঢুকিয়ে দিল, একদম পেন ড্রাইভ ঢুকিয়ে দিল, এরকমভাবে তারা একটা নিজের প্লে লিস্ট বানায়। যেমন স্পটিফাই যেটা একটা রিসেন্টলি নেটফ্লিক্সের সিরিজ এসে প্লে লিস্ট বলে, স্পটিফাইয়ের অরিজিন স্টোরি। তো সেখানে একটা জিনিস বলেছিল যে স্পটিফাইয়ের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কি জানো? স্পটিফাইয়ের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ছিল ওই পয়েন্টে, যখন তারা শুরু করে তখন বলছিল যে উই আর গিভিং ইউ দ্য ক্যাপাবিলিটি টু ক্রিয়েট এ প্লে লিস্ট। কারণ সেই সময় আমরা উইন্যাম্পে প্লে লিস্ট তৈরি করতাম। আমাদের উইন্যাম্প ছিল, আমি জানি অনেকে রিলেট করবে হয়তো উইন্যাম্পের সঙ্গে। স্পটিফাই একটা প্লে লিস্টের অপশন দিল। এই যে তুমি কথাটা বললে, আজকে আমার প্লে লিস্টটা ইটস মাইন, আমি নিজে তৈরি করেছি খেটে। এটা অর্ডার অফ দ্য সং। আমি জানি কোন সময় কোন গানটা আমি শুনতে চাই, যেটা স্পটিফাই এখন অটো সাজেস্ট করে বা ইউটিউব অটো সাজেস্ট করে একটা টাইপ অফ গানের ক্ষেত্রে। এটা তো রেডিও করছে না, রেডিও তো বিভিন্ন রকম জিনিসপত্র শোনাচ্ছে তোমাকে, এবং সেটা তোমার ইচ্ছের উপর ডিপেন্ড করছে না, তাদের ইচ্ছের উপর ডিপেন্ড করছে। ছোট্ট সহজ এক্সাম্পল দিচ্ছি। whenever I'm on the highway traveling in a car, আমি তোমায় বলে দিচ্ছি, মিউজিক যদি চালাতে হয়, আই উইল প্লে ওয়ান অফ টু আর্টিস্ট, হয় ডোরস না হলে লেড জেপলিন।
এবার আমি কেন জানি না, এই দুজনের গান শুনলেই আমার ওই ওই হাইওয়ে দিয়ে ট্রাভেল করছি এই ব্যাপারটা ভীষণ হয় মনে হয়। তো সেটা তোমার ওই এবার তখন যদি আমি রেডিও শুনি, রাইট, this is essentially the difference between traditional media and এখন যেটা স্ট্রিমিং আসছে। তোমার স্ট্রিমিং মিডিয়া ইজ মোর অ্যাবাউট ইউ। একদম, ইটস অ্যাবাউট ইউ অ্যাজ এ পার্সন। তুমি কি ভাবো, তুমি কি ভাবে বিষয়টাকে দেখতে চাও সেটা। এবং অ্যালগোরিদমসগুলো এমন, তুমি 1 বছর ধরে স্পটিফাই ইউজ করছো, দি অ্যালগোরিদম নোজ হোয়াট ইউ লিসেন টু। একদম তাই। ইট উইল কিপ সাজেস্টিং সিমিলার আর্টিস্টস। এই আর্টিস্ট ডিসকভারির ব্যাপারটাও খুব সুন্দর হয়, খুব সুন্দর হয়। এবং আমি তো স্পটিফাই, আমি যখন কানে ধরো গান শুনছি, আমি স্পটিফাইকে কিন্তু এটা এই ইয়েটা দিয়ে দিই, এই মানে লিবারেট করে দিই, তুই আমাকে দে সাজেশন। আমি জানি তুই খুব একটা খারাপ দিবি না, যদি কিছু খারাপ দেয় আমি নেক্সটে চলে যাই। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি, আমি যখন ধরো র্যাপ শুনি, আমি র্যাপ খুব শুনি, বিভিন্ন রকম র্যাপ শুনি, আমি দেখতে পাই যে নতুন নতুন আর্টিস্টকে আমি ডিসকভার করছি, যেটা তুমি বলছো। আমি রিসেন্টলি একটা আর্টিস্টকে ডিসকভার করলাম, রাগা বলে। সে একটা অদ্ভুত ধরনের হিপহপ করে, ওর একটা মানে খুবই আন্ডারগ্রাউন্ড হিপহপ টাইপেরই একটা নতুন নতুন আন্ডারগ্রাউন্ড হিপহপ আর্টিস্টকে আমাকে সাজেস্ট করছে, যাদেরকে আমি চিনতামই না। তো এটা তো হচ্ছে, এবং এটা ভবিষ্যতে আরও বাড়বেই বলে আমার মনে হয়। তোমার এর পরের হোয়াট ইজ ইউর প্ল্যান? কি করবে, কি করছো? এটা আমি কয়েক জায়গায় আগেও বলেছি, তবে আমার অনেকদিন ধরেই ইচ্ছে ছিল, মানে আমি যেরকম ইতিহাস নিয়ে লেখালেখি করছি অনেকদিন, ব্লগিং করছি অনেকদিন, এবার ইন আ ভিডিও ফরম্যাট। ওকে, সো সেটা হবে জানুয়ারি থেকে, লোকে দেখতে পাবেন। বাহ, এটা তো একটা দারুণ খবর। হোপফুলি কমপ্লিট ডিজাস্টারও হতে পারে। তবে আমার যেটা ভীষণ ইচ্ছে আছে সেটা হচ্ছে, মানে কি বলে তো, আমাদের ইতিহাসটাকে তো একটা আতঙ্ক করে দেওয়া হয়েছিল স্কুলে। ঠিক, ওই সেই ডেটস অ্যান্ড ইভেন্টস ম্যাচ করা দুটো কলমের মধ্যে, মানে দ্যাট ইজ নট হোয়াট হিস্ট্রি ইজ অ্যাবাউট। হ্যাঁ, মানে আমি আমার একজন মহিলা কলিগ, কম বয়সী একটি মেয়ে, আমি তাকে বলছিলাম যে আচ্ছা তুই এখন কি করিস? সেই ইন্টার্ন, তুই এখন কি করিস? না আমি কলেজে পড়ি। আচ্ছা, তো তোর বাড়িতে তোর লেখাপড়া নিয়ে মা বাবা সিরিয়াস? রেজাল্ট খারাপ হলে রেগে যাবে? হ্যাঁ, ভীষণ রেগে যাবে। আচ্ছা, all you have to do is go back 2 generations. 2 জেনারেশন পিছিয়ে গেলে তুই দেখবি মেয়েদের আদৌ লেখাপড়া করাটা ওয়াজ অ্যান অপশনাল থিং। মানে তোর ঠাকুমা বা তার মা লেখাপড়া করছে ইজ আ গ্রেট ইনোভেশন। সেখানে আজকে তুই যে গ্র্যাজুয়েশন করছিস, এরপরে হয়তো মাস্টার্স করবি, হ্যাঁ, এটা তুই করতে পারছিস কেন? কারণ হচ্ছে তোর আগে যে মানুষগুলো এসেছে, সো পিপল লাইক রামমোহন অ্যান্ড বিদ্যাসাগর অ্যান্ড আদার্স হু হ্যাভ ক্যাম্পেইনড ফর বেটার লাইফ ফর উইমেন, তাদের জন্যই তুমি করতে পারছো। তার মানে কি তুমি এখানে দাঁড়িয়ে আছো কারণ তোমার আগে যে ইতিহাসটা আছে। কারেক্ট, একদমই তাই। হ্যাঁ, তো এইভাবে যদি আমরা ইতিহাসটাকে অ্যাপ্রোচ করি, then it becomes something that is interesting, something that you would want to know, something that is relevant to your life. তাই না? আমার এইভাবেই জিনিসটা প্রেজেন্ট করার ইচ্ছে আছে। বেশ, খুবই সুন্দর। আর আমার মাথাতেও তো অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আছে, মানে সেই প্রশ্নগুলোর উত্তর আমার মনে হয় অনেকেই খুঁজছেন। মনোহর পুকুর রোড, মনোহরটা কে আর পুকুরটা কোথায়? হাজরা রোড, এটা কোন হাজরা? মাতঙ্গিনী হাজরা? না, তাহলে হাজরাটা কে? একটা মোড়ের নাম ধর্মতলা কেন? কলকাতায় 2টো ধর্মতলা কেন আছে? 2টো ধর্মতলা আছে, এটাই তো জানতাম না। গুগল ম্যাপসে গিয়ে সার্চ করো, দ্বিতীয় ধর্মতলাটা কসবার ভেতরে। আচ্ছা, তো আমরা এইসব অনেক কিছুই জানতে পারবো তোমার। এগুলো নিয়ে আমি কাজ শুরু করব, তারপরে একটা মানে আমি একটা মোটামুটি এটা কি বলে, এটা ট্র্যাজেক্টরি ভেবে রেখেছি যে কিভাবে জিনিসটা এক্সপ্যান্ড করবে। বেশ বেশ, আমার মনে হয় এবার এটা নিয়ে যে লোকে অলরেডি কাজ করছে না তা নয়, কয়েকজন শুরু করেছে এবং কয়েকজন অত্যন্ত ভুলভাল জিনিসপত্র করছে। আচ্ছা, মানে ধর্মতলার মোড়ে যে এলআইসির যে মেট্রোপলিটন বিল্ডিং, কে একটা দেখলাম ভিডিও আপলোড করে দিয়েছে, সেটা নাকি কলকাতার প্রথম শপিং মল। হোয়াট ননসেন্স, অ্যাবসলিউট ননসেন্স। প্রথমত ওটা যখন ছিল হোয়াইটওয়ে লেড ল অ্যান্ড কোম্পানি, সেগুলোকে শপিং মল বলা হতো না, দে উড ইউজ টু বি কল্ড ডিপার্টমেন্টাল স্টোর্স। তারও আগে দে ইউজ টু বি কল্ড ড্রেপার্স,
কারণ তাদের প্রধান ব্যবসা ছিল পর্দা, ড্রেপস, ঠিক আছে? এবং আমি যদি সেটাও ধরি, ড্রেপার্স কিংবা ডিপার্টমেন্টাল স্টোর হিসেবে হোয়াইটওয়ে লেডল ওয়াজ নট দ্য ফার্স্ট, কারণ মিস্টার হোয়াইটওয়ে অ্যান্ড মিস্টার লেডল দুজনেই তাদের ক্যারিয়ার শুরু করেছিলেন ওয়ার্কিং ইন আনাদার ডিপার্টমেন্টাল স্টোর, যার বিল্ডিংটা এখনও রয়েছে অন গভর্নমেন্ট প্লেস ইস্ট, মানে হেমন্ত বসু সরণি। যদি সেই অর্থে বলতে হয় তাহলে সেটা তাহলে সেটা, হ্যাঁ। তো এটা প্রথম কি করে হলো তাহলে? হ্যাঁ, মানে এখানে ওই চিন্তা ভাবনাটা খুব সহজে তো নামিয়ে দেবো, একদম অত সোজা না, একদমই। আমার মনে হয় আমরা তোমার সঙ্গে আড্ডা মারার একটা অদ্ভুত মজা পেলাম আমি, সেটা হলো তোমার সঙ্গে প্রথম আলাপ হলো, মানে সেই অর্থে এর আগের বার আলাপটা ঠিক আলাপ হয়নি, তোমার সঙ্গে আড্ডা মারা ধূসর হয়ে গেছে সেই আলাপ। হ্যাঁ, তোমার সঙ্গে আড্ডা মারার একটা মজা আছে, সেটা হলো বেশ কিছু মানুষের সঙ্গে আড্ডা মারতে গেলে একটা অটোমেটিক ফ্লো চলে আসে, এবং সেখানে কত রকম জিনিস নিয়ে যে আমরা কথা বলে ফেললাম এই থ্রু দিস টাইম, আমাদের চাইল্ডহুড বুলি থেকে শুরু করে ইতিহাস অবধি, মানে একটা লম্বা অনেক কিছু নিয়েই কথা বললাম। তার মধ্যে আমাদের রেডিও নিয়ে কথা হলো, তার মধ্যে তোমার ভাবনা নিয়ে কথা হলো, এই মুহূর্তে সমাজকে তুমি কিভাবে দেখো সেটা নিয়েও কথা হলো, কিরকম একটা অদ্ভুত, সেটা নিয়েও কথা হয়েছে একদম হলো। আমরা মোবাইল নিয়ে কথা বললাম, মোবাইল এই মুহূর্তের কেওসটা নিয়ে কথা বললাম, তাই বলো, এই ধরনের কথাও হলো। কি মানে এই রকমের আড্ডা, এই ধরনের আড্ডাই আসলে আই ওয়ান্ট টু অ্যাচিভ যে কোনো এপিসোডে, যে যার মধ্যে না খুব একটা কোনো ইন্টেনশন নেই সেই অর্থে, অথচ কথায় একটা মানে একটা আড্ডার মধ্যে দিয়ে কিছু একটা বেরিয়ে আসতে পারে যেটা মানুষকে কিছুটা ভ্যালু দিতে পারে। আমার মনে হয় আজকের আড্ডাটাও আপনাদের সেই ভ্যালুটা অন্ততপক্ষে অ্যাড করবে, এবং দীপকে দীপকে অনেকেই চেনেন, অনেক রকমভাবেই দীপকে চেনেন আপনারা, হয়তো আরেকটা দিক দীপের নিয়ে আসতে পারলাম আপনাদের সামনে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য এপিসোড। যদি পুরোটাই দেখে থাকেন এতক্ষণ অবধি, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রিপশনটা কিন্তু খুব বেশি হচ্ছে না, 70% লোক এখনও সাবস্ক্রাইব করছেন না। কেন করছেন না জানি না, আপনাদের বাড়ি গিয়ে কি বলতে হবে যে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, অত কিছু পাচ্ছি না, সাবস্ক্রাইবটা করে নিন প্লিজ। আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। থ্যাংক ইউ দীপ, থ্যাংক ইউ ফর বিং সো ক্যান্ডিড, প্রচণ্ড ভালো লাগলো তোমার সঙ্গে আড্ডা মেরে। হোপফুলি ইউ অলসো এনজয়েড। I did, I loved it. Thank you for having me. থ্যাংক ইউ ফর কামিং। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।